সেটাই তো। কিভাবে ওর জ্ঞান ফেরানো যায় বলো তো? মিসেস আমিনা আলোর মুখের দিকে দেখলেন। মুখটা অমন শুকনো লাগছে কেন? পেট দেখে তো মনে হচ্ছে 8-9 মাস চলছে। এই অবস্থায় একা বাইরে বেরোলো, সাথে কেউ আসেনি। ওর পরিবারের কারো কি কাণ্ডজ্ঞান নেই? মেয়েটাকে এই অবস্থায় একা ছাড়লো কিভাবে? এই যে আজ যদি কোনো অঘটন ঘটে যেত, তাহলে মেয়েটার বাচ্চাটারও তো কিছু হয়ে যেতে পারতো। মিসেস আমিনা আলোর মুখে স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। মুখে চলে আসা এলোমেলো চুলগুলো ভাঁজ করে কানের পিছনে গুজে দিল। এই শোনো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আলোর জ্ঞান ফিরছে না। মিসেস আমিনা বাধ্য হয়ে ড্রাইভারকে বললেন, কিছু করার নেই। এই অবস্থায় ওকে ফেলে যেতে পারবো না। শুভ্রকে কল করছি আমি। তুমি হাসপাতালে নিয়ে যাও। জ্ঞান না ফেরা পর্যন্ত ওকে ওর বাড়িতে পৌঁছে দিতে পারবো না। মিসেস আমিনা ছেলেকে কল করলেন। মেয়েটাকে তার হদিশ না পেলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হ্যাঁ মা, বলো। তুমি এখন কোথায়? হাসপাতালে। আচ্ছা, ওখানেই থাকো তুমি। কোথাও যেও না। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। শুভ্র মাকে নিয়ে চিন্তিত হলো। মা আজ ঢাকা গিয়েছিল। মার তো হাই প্রেশার। তুমি ঠিক আছো মা? তোমার কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। তুমি টেনশন নিও না। কি হয়েছে বলবে? আসছি, এসেই বলি। ও কে মা? কি হয়েছে ওনার? রাস্তায় জ্ঞান হারিয়েছে। কেউ ধরছিল না। আমি গাড়িতে তুলে আনলাম। মেয়েটার জ্ঞান ফিরছে না। নাম ঠিকানা কিছুই জানা নেই। তাই নিজের সাথেই নিয়ে এলাম। শুভ্র আলোকে পরীক্ষা করলো। মায়ের দিকে ফিরে বলল, পালস রেট অনেক লো। প্রেগনেন্সি অবস্থায় যথেষ্ট মানসিক চাপ নিচ্ছে। প্রেশার একেবারেই কম। স্যালাইন দিতে হবে। শরীর দুর্বল। দেখে তো মনে হচ্ছে ডেলিভারি ডেট নিকটেই। এই অবস্থায় মেয়েটা একা একা বাড়ি থেকে বের হলো কোন আক্কেলে? বাচ্চাটা ঠিক আছে তো? হুম। ঠিক তখনই আলো নড়ে উঠল। পিট পিট করে চোখ খুলছে সে। মিসেস আমিনা খুশি হয়ে ওর মুখের উপর ঝুঁকে পড়লেন। এই মেয়ে, শুনছো? এখন কেমন লাগছে তোমার? তুমি কেমন মেয়ে বলো তো? এতটা কেয়ারলেস কেন তোমরা? মিসেস আমিনা আলোকে এমন ভাবে ধমকাচ্ছেন যেন আলো তার পূর্ব পরিচিত। আলোকে অনেক দিন জানেন, তাই তার খামখেয়ালির জন্য শাসন করছেন। শুভ্র চাপা গলায় ডাকলো, মা, ওনার বক্তব্য তাকে শুনে নাও। আলো চোখ মেলে নিজেকে সম্পূর্ণ অচেনা পরিবেশে পেল। এ কোথায় এসেছে সে? এই মানুষগুলো কে? তোমার নাম কি? ক্ষীণ গলায় আলো জবাব দিল, ভালো। আমি এখন কোথায়? কোথায় তুমি? হাসপাতালে। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে পেয়েছিলাম, নাইলে এতক্ষণে ওভাবে পড়ে থাকতে। এখন বলো তো, তোমার বাসা কোথায়? বিড়বিড় করলো আলো। আমার বাড়ি? উঠে বসতে চাইছে সে, কিন্তু জোর পাচ্ছে না। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। কার বাড়ির মেয়ে? তোমার বাবা মা স্বামী হয়তো তোমাকে খুঁজছে। তোমাকে না পেয়ে টেনশনে ওদের অবস্থা কেমন হয়েছে ভাবো তো একবার। তোমার কাছে ফোন থাকলে বাসায় জানিয়ে দাও তুমি ঠিক আছো, নইলে শুধু শুধু খোঁজাখুঁজি করবে। মাকে নিয়ে পারে না শুভ্র। মা সবাইকে নিয়ে এমন ভাবে ভাবেন যেন পৃথিবীর সবাই ওনার কথা আপন। মেয়েটাকে চেনে না, কিছুক্ষণের পরিচয়ে ওর এমন কেয়ার করছে যেন নিজের মেয়ে। মা, আমি আসছি। স্যালাইন শেষ হওয়ার আগে ওনাকে উঠতে দিও না। ওনাকে কেউ নিতে এলে আমাকে জানিও। হুম, তুমি তোমার কাজে যাও, আমি ওর পাশে আছি। আলো বুঝতে পারছে তাকে এই মহিলা সাহায্য করেছে। মিসেস আমিনা আলোর মাথায় হাত বুলিয়ে নরম গলায় বললেন, তোমার বাড়িতে কে কে আছে মা? কোথায় তোমার বাড়ি? আলোকে কোথাও না পেয়ে দীপ্তর মা দিশেহারা হয়ে দীপ্তকে কল করে। আলো কি একা একাই বাড়ি ছেড়ে চলে গেল নাকি? মেয়েটাকে তো চোখেই রেখেছিল, তবুও হঠাৎ কোথায় চলে গেল? দীপ্ত মার চিন্তিত গলা পেয়েই কিছু আন্দাজ করে নিয়েছে হয়তো। সে সময় ব্যয় না করে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসলো। আলোকে কোথাও পাওয়া যাচ্ছে না। হাসপাতালের আশেপাশে অনেক খুঁজলো সে। কোথায় গেল আলো? বাধ্য হয়ে শেষে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করতে হলো। হয়তো লিজার ভাগ্য এবার তাকে বাঁচিয়ে নিয়েছে, তাই দীপ্ত সিসিটিভি ফুটেজে আলোর সঙ্গে ওকে দেখেনি। তবে আলো গেট দিয়ে বাইরে রাস্তায় বেরিয়েছে এটা স্পষ্ট। হঠাৎ আলো আমাকে কিছু না জানিয়ে গেল কোথায়? সব কিছুই তো ঠিকই চলছিল। আলো আমার উপর চোখ বুজে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল। আহ, নিজের চুল টানলো সে। হঠাৎ মনে হলো
আলো ওর মার কাছে যায়নি তো? হ্যাঁ, অনেকদিন ধরে মাকে দেখে না বলেই হয়তো মাকে দেখতে গেছে। এছাড়া আর কোথায় যাবে সে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। মার জন্য মন খারাপ করছিল, তাই আমাকে না বলেই চলে গেছে। হ্যাঁ। দীপ্ত কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিল। তাড়াহুড়ো করে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। আলোকে না পেয়ে তার নিজেকে পাগল পাগল লাগছে। আলো হঠাৎ এভাবে কেন কোথায় চলে যাবে? কাল রাতেও তো দীপ্তর সাথে কথা হয়েছে, ওর হাজবেন্ডের থেকে ডিভোর্স নিবে সে। বেবি জন্ম না নেওয়া পর্যন্ত দীপ্তর কাছেই থাকবে। শুভ্র বাড়ি ফেরার সময় মার কথা তার মনে রইল না। অনেকটা সময় চলে গেছে, মা এখনো হাসপাতালে থাকবে না, কখন হয়তো চলে গেছে। এটা ভেবে সে সোজা বাড়ি চলে এলো। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। আজ যা গরম গেছে, ঠান্ডা পানির স্পর্শের জন্য মনটা আকুপাকু করছে। গোসল সেরে সে বাইরে বেরিয়ে এলো। মার ঘরে যাবার সময় বারান্দা থেকে দেখতে পেল মা ওই মেয়েটাকে নিয়ে মাত্র ভেতরে ঢুকেছে। কপালে ভাঁজ পড়লো তার। ওই মেয়েটাকে মা হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে কেন? ওর পরিবার এখনো ওকে নিতে আসেনি? এতটা সময় ধরে মেয়েটা এখানে আছে, তার নিখোঁজ হওয়ার সংবাদ এখনো মেয়েটার পরিবার পায়নি নাকি? পেলে তো অবশ্যই এতক্ষণে নিতে আসার কথা ছিল। শুভ্র নিচে নেমে এলো। মেয়েটার সামনে এখনই মাকে কিছু জিজ্ঞেস করলো না। মিসেস আমিনা এই শুভ্রকে দেখে বললেন, ওকে বাড়ি নিয়ে এলাম, হাসপাতালে রেখে আসতে পারলাম না। হুম। মা তাকে যেন কৈফিয়ত দিচ্ছে। মার এরকম আচরণ আজ প্রথম দেখলো সে। মনে মনে হাসিও পেল, যেন সেই বাড়ির কর্তা। তাকে না জানিয়ে মা একটা বিরাট কাজ করে ফেলেছে। এখন বকা খাওয়ার ভয়ে আগে ভাগেই বলে দিচ্ছে। মা তুমি এসো, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। চলো তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। আলো বাধ্য মেয়ের মতো আমিনার কথায় মাথা কাত করলো। তাকে দেখে মনে হচ্ছে সে এখন কোনো ঘরের মধ্যে আছে। জীবন নিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলেছে সে। জীবন স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। জীবন এখন তাকে যেখানে নিয়ে থামাতে পারে। মনের সবটুকু জোর হারিয়ে ফেলেছে। ঠকতে ঠকতে নিজের প্রতি এখন বিরক্ত আলো। বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে আলো। প্রথমে তার স্বামী তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার নিজের মাও তাকে বিশ্বাস করেনি, ফিরিয়ে দিয়েছে তাকে। ফেরেশতার মতো এসে দীপ্ত তার পাশে দাঁড়িয়েছিল। আলো তাকে বিশ্বাস করেছিল, ভরসা করতে শুরু করেছিল। যখন জানতে পারলো সে যাকে ফেরেশতা ভাবছে সেই শয়তান হয়ে তাকে নিয়ে ওই রকম খেলছে, তার জীবনে যা যা ঘটেছে সবকিছুর জন্য ওই লোকটা দায়ী, তখন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে আলো। বিশ্বাসের ভিত নড়ে গেলে বেঁচে থাকা সত্যি দুরূহ হয়ে পড়ে। তার ক্ষেত্রে তো সেই ভিত ভেঙে পড়েছে। রাহা শুভ্রদের বাড়িতে এসে ওকে ডাকতে লাগলো। আজ তাকে অনেকটা উত্তেজিত লাগছে। শুভ্র, শুভ্র, বেরিয়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। রাহার গলা শুনে মিসেস আমিনা ঘর থেকে বেরিয়ে এলেন। রাহার চিৎকার করার মানে সে বুঝতে পারছে। শুভ্র নিশ্চয়ই রাহার বাবা মাকে বলে দিয়েছে, আর তার জন্যই রাহা আজ এসেছে। রাহা আমিনাকে দেখে বলল, আন্টি শুভ্র কোথায়? ওকে ডাকো না প্লিজ। শুভ্রর কি মাথা খারাপ হয়ে গেছে? ও আমার বাবা মাকে উল্টোপাল্টা কী সব বলেছে। আমি বাবার কথা বিশ্বাস করতে পারিনি। তুমি শুভ্রকে ডাকো, ওর সাথে সরাসরি কথা বলবো আমি। রাহামা, তুমি শান্ত হও। না আন্টি, আমি শান্ত হতে পারবো না। শুভ্র আমার বাবা মাকে কি বলেছে তা জানলে তুমি আমাকে শান্ত হতে বলতে পারতে না। তোমার ছেলে কেন এরকম করেছে? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, শুভ্র আমাকে বিয়ের শপিংও করে দিয়েছে, এখন বলছো আমাকে বিয়ে করতে পারবে না? এতক্ষণে শুভ্র ঘর থেকে বেরিয়ে এসেছে। হাসপাতালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল সে। রাহার চেঁচামেচি শুনতে পেয়ে বেরিয়ে আসে। রাহা শুভ্রকে দেখেই তেতে ওঠে। শুভ্র, তুমি আমার বাবাকে এসব কেন বলেছো? বেশ শান্তভাবে শুভ্র জবাব দেয়, যা সত্যি তাই বলেছে। সত্যি মানে? এসব তোমার কাছে ফান মনে হচ্ছে? মজা করছো তুমি আমার সাথে? না, বেশি দেরি হয়ে যাবার আগে সবটা শেষ করে দেওয়া ভালো। সম্পর্ক অনেক দূর গড়িয়ে গেলে তা শেষ করা সহজ হবে না। তাই সম্পর্ক তৈরি হবার আগে আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি। রাহা অবিশ্বাস্য চোখে শুভ্রকে দেখে। আমিনার দিকে চেয়ে বিস্মিত গলায় বলে, শুনলে আন্টি, তোমার ছেলে কি বলছি? সম্পর্ক শুরু হবার আগেই শেষ করে দিতে চাইও, সম্পর্ক তৈরি হতেই দিবে না। তাহলে আমাকে কেন অত বড় স্বপ্ন দেখালো? কেন আমার ইমোশন নিয়ে খেলা করলো? আমার মন ভেঙে খুব ভালো লাগছে তোমার। রাহা, তুমি রেগে আছো, তাই আমার কথা বুঝতে পারছো না।
আমি সব বুঝতে পারছি, তুমি বরং বুঝতে পারছো না। কি সব গাঁজাখুরি কথা বলছো? বিয়ের সব আয়োজন শেষ করে, এমনকি বিয়ের শাড়ি লেহেঙ্গা পর্যন্ত কিনে দিয়ে এখন বলছো বিয়ে করতে পারবে না? তোমার কথাতেই সব হয়ে যাবে? আলো নিজের ঘরে ছিল, অত মানুষের গলা পেয়েও সেও বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে রাহার সব কথা শুনলো সে। শুনে ঘৃণার চোখে শুভ্রকে দেখলো। পৃথিবীর সব ছেলেরাই কি মেয়েদের নিজের হাতের পুতুল ভাবে? মেয়েটাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে, এখন মন পাল্টে নিয়েছে। সব একরকম। নাসির, দীপ্ত, এই ছেলে, ওরা কেউ আলাদা না। আলোক ঘরে চলে এলো, মাথা টিপ টিপ করছে। মিসেস আমিনা এবার কথা বললেন। রাহা, মাথা গরম করে চেঁচামেচি করলে তো কোনো সমস্যার সমাধান হবে না। শুভ্র যদি তার এই সিদ্ধান্ত এখন না জানিয়ে বিয়ের পর জানতো, তখন তুমি ডিভোর্সি হতে। কিন্তু এখন সেটা হবে না। তুমি কষ্ট পেলেও একসময় ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে জীবন শুরু করতে পারবে। আন্টি, তুমিও শুভ্রর পক্ষে কথা বলছো? তোমার ছেলে ঠিক কাজ করেছে বলে মনে করছো? না, শুভ্র যা করেছে তা কখনো ঠিক হতে পারে না। শুভ্র অন্যায় করেছে, এর জন্য ওকে আমি কখনোই ক্ষমা করব না। কিন্তু মা, শুভ্র যদি তোমাকে ভালোই না বাসে, তাহলে কি ওকে বিয়ে করে তুমি সুখী হবে? আমি তো ওকে ভালোবাসি আন্টি। বলতে বলতে রাহা কেঁদে ফেললো। শুভ্র নিজের উপরই বিরক্ত হলো। বেশ অস্বস্তি লাগছে তার। রাহা তার জন্য কষ্ট পাচ্ছে। সে কেন বিয়ে ঠিক হবার আগেই বুঝতে পারেনি? ওর ভুলে অন্য কেউ কেন কষ্ট পাবে? রাহা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এর বেশি তোমাকে নিয়ে আমি কিছু ভাবতে পারি না। বিয়ে করলে আমরা কেউই সুখী হব না। তুমি খুব ভালো মেয়ে, তোমার ফিউচার নষ্ট করতে চাই না আমি। আলো এই বাড়ির ছেলেটার উপর, মানে শুভ্রের উপর রেগে আছে। ছেলেটা নাকি ডাক্তার, তাহলে তার চরিত্র এমন কেন? ডাক্তাররা তো মানুষের কষ্ট দূর করে থাকে। এই ছেলে মেয়েটাকে কতটা কষ্ট দিল। মিসেস আমিনা আলোর কাছে এলে আলো তাকে এখানে থাকবে না জানায়। এটা শুনে আমিনা বলেন, এই অবস্থায় তুমি কোথায় যাবে মা? যেখানেই যাই, এখানে আর থাকবো না আমি। আপনারা আমাকে চিনেন না, আমি আপনাদের কেউ হই না। তাহলে কেন আমাকে জায়গা দিবেন? মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। আমি তোমাকে এই অবস্থায় ছাড়তে পারি না। তোমার স্বামীর কাছে ফিরে যাবারই প্রশ্নই আসে না। আর ওই ছেলে দীপ, ও তো একটা অমানুষ, ওর কাছেও যাবে না তুমি। আপনার কাছে কেন থাকবো? আপনার ছেলেও তো ওদের থেকে কম না। মুখ ফসকে কথাটা বলে ফেলেছে আলো। বলেও সে অনুতপ্ত না। ঠিক কথাই তো বলেছে। কে শুভ্র? আমার ছেলে শুভ্রর কথা বলছো তুমি? মিসেস আমিনা হাসতে লাগলেন। উনাকে হাসতে দেখে আলো ভ্যাবাচাকা খেয়ে গেল। তুমি আমার শুভ্রকে ভুল বুঝছো মা। শুভ্র বাকি সবার মতো না, ও একটু অন্যরকম। ওই মেয়েটাকে বিয়ে করবে বলেও করলো না কেন? ওই মেয়ের সব কথা আমি শুনেছি। ওর কোনো দোষই ছিল না। আপনার ছেলে ওর সাথে অন্যায় করেছে। এখানে শুভ্ররও কোনো দোষ ছিল না। রাহাকে শুভ্রর জন্য আমি পছন্দ করেছিলাম। শুভ্র আমার কথাতেই রাজি হয়ে গিয়েছিল। আমি একবারও ওর মনের কথা জিজ্ঞেস করিনি। শুভ্র কোনো মেয়েকে ভালোবাসে না, তা আমি জানতাম। কিন্তু ওর কেমন মেয়ে পছন্দ সেটা জেনে নেয়নি। তবুও শুভ্র তো ওর বাবা থেকে ভালো। বিয়ের আগেই রাহার মন ভেঙেছে। ওর বাবা তো আমাদের বিয়ের 16 বছর পর বুঝতে পেরেছে ও আসলে আমাকে ভালোই বাসে না। শুভ্র যখন 14 বছর বয়স, তখন ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সেই থেকে শুভ্র সম্পর্ক বানাতে ভয় পায়। আমি তো ওর মা, ওকে আমি বুঝি। বাকিরা হয়তো তোমার মতো শুভ্রকে বুঝতে ভুল করে। আলো এবার নিজের কাজে লজ্জা পেল। না জেনে কারো সম্পর্কে ধারণা করে নেওয়া ঠিক হয়নি। হয়তো সে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের পর যদি ছেড়ে দিত, তাহলে মেয়েটার ডিভোর্সই হতো। আমি দুঃখিত, না জেনেই ওনাকে আমি খারাপ ভেবে নিয়েছি। তোমারও কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি জীবনে তুমি এত কিছু দেখেছো যে এখন আর কাউকে সহজে বিশ্বাস করতে পারো না। সবার মাঝে ওই মানুষ দুটোকে খোঁজা। তোমার জীবনটাও সহজ নয়। আলোর দিন এই বাড়িতেই কাটতে লাগলো। শুভ্র নামের ছেলেটার সাথে তার একবার বা দুবার দেখা হয়েছে, এর বেশি একটা কথাও হয়নি। ও সকালে বেরোয়, রাতে ফিরে। মাঝে মাঝে ছুটির দিনে দুপুরে খাবার টেবিলে দেখা হয়। তাদের বাড়িতে যে বাড়তি একটা মানুষ এসে থাকছে, তাতে যেন ছেলেটার কোনো মাথা ব্যথাই নেই। এটাই ভালো, ছেলেটা তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে না, ওর অতীত সম্পর্কে জানার চেষ্টা করছে না। আলো নিজের মতো করে থাকতে পারছে। মিসেস আমিনার মতো ভালো মানুষ তার জীবনে সে আর একটা দেখেনি।
রাস্তা থেকে তুলে তাকে হাসপাতালে নিয়েছে, হাসপাতাল থেকে বাড়িতে এনে তুলেছে। তার দুঃখের কথা শুনে তাকে জোর করে নিজের বাড়িতে রেখে দিয়েছে। আলোরও যাবার কোনো জায়গা ছিল না, অগত্যা তাকে থাকতে হচ্ছে। একদিন শুক্রবার বিকেলে আলো ছাদে গিয়েছিল। এদের ছাদটা বেশ বড়, পরিষ্কারও, টবে কয়েক ধরনের ফুলের চারা। আলো এখানে থাকার পর থেকে ওদের যত্ন নিচ্ছে, রোজ দুবেলা নিয়ম করে গাছে পানি দিচ্ছে। এতে গাছগুলো আরো তাজা হয়ে উঠেছে। আর ছাদে এসে আগে থেকে ছাদে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তার পায়ের শব্দ পেয়ে শুভ্র পিছন ফিরে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। আলো চলে যেতে পা বাড়াতে নিলে শুভ্র ডাকলো, যাবেন না, আপনি থাকুন, আমি এখন চলে যাব। শুভ্র বুঝতে পেরেছে আলো তাকে দেখেই ছাদে থাকতে চাইছে না। শুভ্র একবার আড় চোখে আলোকে দেখলো। আলোর বড় পেটটা প্রথমে ওর দৃষ্টি আকর্ষণ করলো। ডেলিভারির আর বেশি দেরি নেই বোঝা যাচ্ছে। সেদিনের ঘটনার পর মা মেয়েটাকে নিয়ে এসেছে। তারপর থেকে শুভ্র ওকে এখানেই দেখছে। মা মেয়েটাকে বাড়িতে রেখে দিয়েছে কেন? আর ওর পরিবারের কেউ ওকে নিতে আসছে না, ওর খোঁজও নিচ্ছে না। বাবা মা কেউ না আসুক, ওর স্বামীর তো অন্তত বইয়ের খোঁজ নেওয়া উচিত ছিল। আলো ইতস্তত ভাবে দাঁড়িয়ে আছে, চলে যেতেও পারছে না, ছেলেটাও যাচ্ছে না। কি ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনি এখন কেমন আছেন? আলো ঝট করে একবার শুভ্রর দিকে চাইলো। হ্যাঁ, জি, ভালো, বেবি? ভালো। শুভ্র কি বলছে তা নিজেও বুঝতে পারছে না। এতটা নার্ভাস হয়ে পড়ছে কেন? কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে ওর গলা কাঁপে, গলায় জোর পায় না। আরো কিছু বাজে বকে ফেলার আগেই সে আলোর সামনে থেকে চলে এলো। আলো শ্বাস ফেলে হাসলো। শুভ্রর মা সত্যি বলেছিলেন, ও সবার থেকে একটু আলাদা, নইলে তার সাথে কথা বলার সময় কপালে ঘাম হতো না। কিরকম ছুটে পালিয়ে যাওয়ার মতো চলে গেল। ছেলেরা এরকমও হয়। দীপ্তর সাথে এই ছেলের কোনো মিল নেই। শুভ্র আকাশ হলে দীপ্ত মাটি, দুজনই ছেলে, অথচ দুজনের মাঝে কত পার্থক্য। আলো মনে মনে আবারও বলল, একজন ছেলেকে দিয়ে পুরো পুরুষ জাতিটাকে বিচার করতে পারি না আমি। নাসির একরকম, দীপ্ত আরেক রকম, আর শুভ্র ওদের সবার থেকে ভিন্ন, দুজনের থেকেই আলাদা। আলো শুধু অপেক্ষায় আছে কবে তার বাচ্চাটা দুনিয়ায় আসবে। তাকে নিয়ে ভেবেই তো এখন আলোর দিন কাটে। বাবুটা দুনিয়ায় চলে এলে আলো ওকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। এই মানুষগুলোর উপর আর বোঝা হয়ে থাকবে না। নিজের পরিচয়ে তার সন্তানকে আলো বড় করে তুলবে, সাথে এমন কিছু করবে যাতে তার পায়ের নিচের মাটিও শক্ত হয়। নিজের পায়ে দাঁড়াবে সে, আর কারো উপর নির্ভর হয়ে থাকবে না। জীবনটা তার, এবার থেকে নিজের মতো করে বাঁচবে সে, মাথা তুলে। এই পৃথিবীতে নাসির, দীপ্ত, ওদের মতো অনেক মানুষ আছে। আলো এই মানুষরূপী অমানুষগুলোর থেকে দূরে থেকে তার সন্তানকে মানুষের মতো মানুষ করবে। আলো সস্নেহে তার পেটের উপর হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলছে, কবে আসবি রে বাবা তুই? মাকে অত অপেক্ষা করাচ্ছিস যে, তাড়াতাড়ি আয় না মানিক, তোকে কোলে নিয়ে তোকে দেখে আমার বুক জুড়াই। বাইরে থেকে শুভ্রর গলা শোনা যাচ্ছে, সে তার মাকে ডাকছে। আলো কান খাড়া করে শুনলো, মুচকে হাসলো। আর কয়দিন পর সেও মা হবে, তাকেও একটা ফুটফুটে ছেলে বা মেয়ে মা বলে ডাকবে। মা, আহা, ভাবতেই সুখ সুখ লাগে। মা, মামি যাচ্ছে। মিসেস আমিনার ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে এলেন। শুভ্র, আজ তুমি কখন ফিরবে? একটু রাত হবে, একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, না গেলে রাগ করবে। মিসেস আমিনা চিন্তায় পড়ে গেলেন। শুভ্ররও আজ ফিরতে দেরি হবে, তিনি নিজেও বাড়ি থাকবেন না। তাহলে আলো একা থাকবে? ওর যে সময় যাচ্ছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। ওর যদি পেইন ওঠে আর বাড়িতে কেউ না থাকে, তখন? মাকে কিছু ভাবতে দেখে শুভ্র বলল, কোনো প্রবলেম মা? হ্যাঁ, সমস্যা তো একটা আছে। আমিও আজ বাসায় থাকবো না। তোমারও ফিরতে রাত হলে আলো একা বাসায় থাকবে। ওকে এ সময় একা ছেড়ে যাওয়া ঠিক হবে? ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বাঁচালে আমাকে, মেয়েটার জন্য বড্ড চিন্তা হয়। এ কয়েকদিনে কেমন আপন হয়ে গেছে। শুভ্র কিছু বলল না। আলো মেয়েটা এই বাড়িতে আসার পর থেকেই তার সাথে হাতে গুনে দু একদিন কথা হয়েছে। সে মেয়েটার ব্যাপারে কিছুই জানে না, তাই ওকে নিয়ে কোনো মন্তব্য করতে পারলো না। দুপুরের পর থেকেই আলোর পেটে হালকা ব্যথা হচ্ছিল। এমন ব্যথা কয়েকদিন ধরেই হচ্ছে।
প্রথমে সে ভেবেছিল ঠিক হয়ে যাবে, কিন্তু আজকের ব্যথা কমছে না, বরং বাড়ছে। আলো দেয়াল ধরে ধরে দরজার কাছে এসে দাঁড়ালো। বাইরে উকি দিয়ে দেখলো বাড়িতে আজ কেউ নেই, সে একা। এখন কাকে ডাকবে সে? আগে ভাগেই ডাকাটা কি ঠিক হবে? হয়তো দেখা গেল একটু পরেই ব্যথা কমে যাবে। শুধু শুধু সবাইকে দৌড়ানোর মানে হয় না। এমনিতেই মানুষগুলো তার জন্য কত করছে। আলো বিছানায় গিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে রইল, কিড়মিড় করে ব্যথা খাওয়ার চেষ্টা করছে। শুভ্র রাতে ফ্রেন্ডের বাড়িতে ডিনার করতে গেলেও পুরোটা সময় তার মন আলোর চিন্তায় পড়ে রইল। মেয়েটা একা বাসায় আছে, এই চিন্তায় শুভ্র ঠিকভাবে খেতে পারল না। তরকারির বাটি উল্টে গায়ে ফেলে দিল। আসার সময়ও ভালো করে ওদের সাথে কথা বলে আসতে পারল না। বিদায় না নিয়েই ছুটে এসেছে সে। মা ওকে মেয়েটার দায়িত্ব দিয়ে গেছে। এর হেলাফেলা হলে মা কখনো তাকে ক্ষমা করবে না। আর যদি তার জন্য মেয়েটার বা বাচ্চার কোনো ক্ষতি হয়, তাহলে সে নিজেই কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। বাড়িতে ঢুকেই শুভ্র আলোর ঘরের দিকে পা বাড়ালো। আলোর ঘরের সামনে যেতেই ভেতর থেকে আলোর কাতর গলা শুনতে পেল। কিছু বলছে মেয়েটা, কিন্তু সেটা অস্পষ্ট। আলো এই ব্যথা আর সহ্য করতে পারছে না। সে এক নাগাড়ে আল্লাহকে ডেকে যাচ্ছে। এত কষ্টের থেকে প্রাণটা বেরিয়ে গেলেও হয়তো শান্তি পেত। মা, আল্লাহ। শুভ্র আলোর গলা পেয়ে দৌড়ে আসে। দরজার সামনে থেকে আলোকে থেকেই সে বুঝে যায় আজই আলোর ডেলিভারি টাইম। ছুটে আলোর কাছে চলে আসে সে। সে নিজে একজন ডাক্তার হলেও এই মুহূর্তে আলোকে কষ্ট পেতে দেখে কিছু সময়ের জন্য কি করবে ঠিক করতে পারছিল না। আলোর হাত ধরল সে। শুনছেন? আলো খুব বেশি কষ্ট হচ্ছে আপনার? আলো শুভ্রর হাত খামছে ধরল। প্রসব বেদনায় সবকিছু ভুলে গেছে সে। এই মুহূর্তে শুভ্রকে কাছে পেয়ে ওকেই সব থেকে আপন মনে হচ্ছে। আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, আর একটু ধৈর্য ধরুন। কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। আমি আছি, কোনো ভয় নেই। আলো অসহনীয় ব্যথায় চিৎকার করছে। ব্যথা সহ্য করতে ঠোঁট কামড়ে কেটে ফেলছে। শুভ্র কিছু না ভেবে আলোকে পাজা কোলে করে তুলে নিল। পাশের সিটে আলোকে বসিয়ে নিজেই ড্রাইভ করে হসপিটালে চলে এলো। এখানে আনার একটু পরেই ওরা শুভ্রকে জানালো নর্মাল ডেলিভারি সম্ভব না, বাচ্চার কন্ডিশন খারাপ। দেরি হলে মায়ের জীবনও সংশয় দেখা দিতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। শুভ্র কিছু ভেবে পেল না। তার জন্যই কি আলোর আজ এই অবস্থা? সে বাড়ি থাকলে আলোকে আরো আগে হাসপাতালে নিয়ে আসতে পারতো। মেয়েটা একা বাড়িতে কষ্ট সহ্য করেছে। তার দায়িত্বহীনতার কারণে যদি বাচ্চাটার কিছু হয়, তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না শুভ্র। সে নিজেও তো একজন ডাক্তার। রোগীর জীবন বাঁচানো তার প্রথম দায়িত্ব। আজ বাসায় থেকে গেলেই পারতো। আলোকে একা ছাড়া ঠিক হয়নি। শুভ্র অসহায় মুখে হাসপাতালের করিডোরে বসে আছে। নিজের ডাক্তারি বিদ্যা কোনো কাজে লাগছে না তার। দুই হাত সমানে কাঁপছে। তার পক্ষে ভেতরে থাকাও সম্ভব হয়নি, তাই বাইরে বসে আছে। অনেকক্ষণ হয়েছে ভেতর থেকে কেউ বেরোচ্ছে না। আলো তার বাচ্চাটা সুস্থ আছে তো? মিসেস আমিনা ছেলেকে দেখে ওর কাছে চলে এলেন। আলো এখন কোথায়? ভেতরে। তুমি ওর পাশে ছিলে না? আমি বাসায় ফিরে দেখি পেইন শুরু হয়ে গেছে। কখন থেকে হচ্ছিল জানি না, তারপর এখানে নিয়ে এলাম। মিসেস আমিনা ছেলেকে আর কিছু বললেন না। শুভ্র এরকম পরিস্থিতিতে কমই পড়েছে, আর পড়লে সে ঘাবড়ে যায়। ছোটবেলার কিছু স্মৃতি তাকে বিপদের মোকাবেলা করতে দেয় না, বাধা দেয়। ছেলেটার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী তার বাবা নামের ওই ছোট লোক মানুষটা। আলো ছেলে জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি। জন্মের 2 মিনিটের মাথায় সে দুনিয়া ছেড়ে চলে যায়। আলোর এখনো জ্ঞান ফেরেনি। সে জানে না তার বাচ্চা মারা গেছে। জানলে তার প্রতিক্রিয়া কি হবে কে জানে। সামলাতে পারবে সে নিজেকে? যে বাচ্চার জন্য এত কষ্ট সহ্য করেছে, এত লড়াই লড়েছে, তাকে হারিয়ে আলো কিভাবে স্বাভাবিক থাকবে? এই বাচ্চার কথা ভেবেই তো সে বেঁচে ছিল, নইলে কবেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলতো। শুভ্র যখন খবরটা শুনলো, তখন সে নিজেকে ঠিক রাখতে পারেনি। বাচ্চা ছেলেদের মতো করে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেছে। ছেলের কান্না থামাতে পারছিল না মিসেস আমিনা। তার হাতে যে কিছুই করার নেই। সৃষ্টিকর্তা যা ভালো মনে করেন সেটাই ঘটবে। মানুষ মেনে নিতে না পারলেও এর মধ্যেই তার মঙ্গল লুকিয়ে থাকে। সৃষ্টিকর্তা আলো মেয়েটাকেও হয়তো এত দুঃখ দিয়ে পরীক্ষা নিচ্ছে। শেষে ওর জন্য ভালো কিছুই ভেবে রেখেছে। আলো সন্তান হারিয়ে প্রথম কয়দিন পাগলের মতো কাটালো। যখন তখন চিৎকার করে কান্না করে। ঘরে দরজা দিয়ে 2-3 দিন আটকে থাকে। খায় না, কারোর সাথে কথা বলে না।
আলোকে নিয়ে মিসেস আমিনা শুভ্রের চিন্তার শেষ নেই। মেয়েটা কেন বুঝে না এতে তার নিজেরই ক্ষতি হবে, বাচ্চাটাকে ফিরে পাবে না। তবুও মায়ের মন, যার জন্য এত কষ্ট সহ্য করেছে মেয়েটা, তাকে হারিয়ে দিশাহীন হয়ে পড়বে এটাই স্বাভাবিক। তাই বলে কি জীবন থেমে থাকবে? নিজেকে ওর সামলাতে হবে না? শুভ্র সবকিছুর জন্য নিজেকে দায়ী করে। তার বারবার মনে হয় তার জন্য এসব হয়েছে। সে বাড়িতে থাকলে যথাসময়ে আলোকে হসপিটালে নিয়ে গেলে বাচ্চাটা হয়তো বেঁচে থাকবে। সে আলোর অপরাধী। আলো তাকে কখনো ক্ষমা করবে কি? নিজেকে ধাতস্থ করতে আলোর কয়েকদিন সময় লাগলো। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতেই হবে। কান্নাকাটি পাগলামি করে যে বাচ্চাটাকে ফিরে পাওয়া যাবে না, এটা এতদিনে আলোও বুঝে গেছে। জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে সে। এত কিছু সহ্য করেও নিজেকে আবার তুলে দাঁড় করিয়েছে। এবারও পারবে। যা হয়েছে আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। নিজের সন্তানের জন্য কষ্ট পেলেও ভেঙে পড়লে চলবে? তবুও যে মাঝে মাঝে মনকে মানাতে পারে না। জীবনের শেষ সম্বলটাকে হারিয়ে গন্তব্যহীন হয়ে পড়েছে আলো। কার জন্য বাঁচবে সে? বাচ্চাটাকে আঁকড়ে ধরে ওর জন্য সামনে চলতে চেয়েছিল। ওকে মানুষ করার দায়িত্ব কাঁধে ছিল। এখন তো চোখের সামনে মরুভূমি ছাড়া কিছুই দেখে না সে। মিসেস আমিনা ছেলের সঙ্গে আলোকে নিয়ে কথা বলেন। মেয়েটাকে এরকম মনমরা দেখতে তারও ভালো লাগে না। মা হয়ে তিনি সন্তান হারানোর ব্যথা বোঝেন। শুভ্রর বাবা যখন ওনাকে ছেড়ে গিয়েছিল, তখন শুভ্র ওনার কাছে ছিল, ওনার জীবনের লক্ষ্য। শুভ্রকে বড় করতে হবে, ওকে স্বাভাবিক একটা জীবন দিতে হবে। নিজের জন্য কিছুই করেননি তিনি, যা করেছেন ছেলের কথা ভেবেই। তখন যদি শুভ্র ওনার কাছে না থাকতো, তাহলে ওনারও হয়তো বাঁচার ইচ্ছা হারিয়ে যেত। আলো মেয়েটার তো সেই সম্বলটাই রইল না। বাচ্চাটা থাকলে ও যেভাবেই হোক জীবনে যুদ্ধ করত। মেয়েটা এখন কি করবে কে জানে। স্বামীর কাছে ওই মেয়ে কখনই ফিরে যাবে না, যাওয়াটা উচিতও না। যে স্বামীর বউয়ের খোঁজ খবর রাখে না, তার মতো মেরুদণ্ডহীন পুরুষ মানুষের ছায়া কোনো মেয়ের থাকতেই পারে না। আলোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স নিয়ে নেওয়া। বাচ্চাটাও নেই, এখানেও আর থাকতে চাইবে না আলো। থাকতে চাইবে না কেন? কোথায় যাবে ও? তুমি ওই মেয়েকে বোঝোনি শুভ্র। আমি ওকে যতটা চিনেছি, ও কোনো সম্পর্ক ছাড়া আমাদের উপর বোঝা হয়ে থাকতে চাইবে না। কিন্তু ও যাবে কোথায়? বাবা মার কাছে? ওর বাবা নেই। মা যেহেতু এতদিনেও মেয়ের কোনো খোঁজ নেয়নি, তাই আমার মনে হয় মায়ের কাছেও যাবে না সে। শুভ্রর কপালে ভাঁজ পড়ল। চিন্তায় পড়ে গেল সে। আলো কি সত্যি ওদের বাড়ি ছেড়ে চলে যাবে? চলে যেতে চাইলেও আলোকে তো সে আটকাতে পারবে না। আলোর উপর কি তার কোনো অধিকার খাটবে? তুমি ওকে এই বাড়িতেই থাকতে বলো মা। কোথাও যাওয়ার জায়গা না থাকলে ও একা কোথায় যাবে? এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি। এই অবস্থায় বাড়ি ছেড়ে গেলে ওর জন্য ভালো হবে না। আগে একটা থাকার জায়গা, একটা কাজ ঠিক করে নেই, তারপর না হয় চলে যাবে। 2 মাসে দীপ্ত আলোকে কোথায় কোথায় খোঁজা বাকি রেখেছে। পুরো ঢাকা শহর তছনছ করে ফেলেছে সে। তবুও আলোর খোঁজ পায়নি। আলোর শ্বশুর বাড়ি ওর মার উপর 24 ঘন্টা নজর রেখেছে। আলো যদি তার মার সাথে দেখা করতে আসে, দীপ্ত জেনে ফেলেছিল। সেদিন লিজাই আলোকে দীপ্তর সম্পর্কে সব সত্য জানিয়ে দিয়েছে। আর তাই তো বেচারিকে নিজের জীবন থেকে হাত ধুতে হলো। দীপ্তর পথের কাটা হওয়ার আগে ওর অন্তত 1000 বার ভাবা উচিত ছিল। দীপ্তর দিন এখন বেশিরভাগই শহরের বাইরে কাটে। আলো যে এই শহরে নেই তা দীপ্ত বুঝে গেছে। আজও সকাল সকাল বেরোচ্ছিল সে। মা পেছন থেকে ডাকলে দীপ্ত বিরক্ত হয়ে দাঁড়ালো। আজও বেরোচ্ছিস তুই? 2টা মাস ধরে তোর ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, গোসল বিশ্রাম কিচ্ছু নেই। নিজের কি অবস্থা করেছিস তুই দেখ একবার। আয়নায় মুখটা একবার দেখ বাবা। চোখের নিচে কালি পড়ে গেছে, গাল ভেঙে চাপার হাড্ডি দেখা যাচ্ছে। কি চাস তুই দীপ্ত? একটা মেয়ের জন্য নিজেকে শেষ করে দিতে চাস? ওই মেয়ে ছাড়া পৃথিবীতে আর কোনো মেয়ে নেই? ওকেই তোর বিয়ে করতে হবে। মেয়েটার আগেও বিয়ে হয়েছে, বাচ্চা হবে। এমন একটা মেয়ের জন্য তোর এমন পাগলামি শোভা পায় না। ওই মেয়ে তোর যোগ্য নাকি? মা যা বলছো বলেছো, এই কথাগুলো নেক্সট টাইম তোমার মুখে শুনতে চাই না। প্রথম দিন বলে ক্ষমা করলাম, কিন্তু একই ভুল 2বার করলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। দীপ্তর গলায় এমন কিছু ছিল যে ওর মার গা শিরশির করে উঠল। ছেলেটা পাগল হয়ে যাচ্ছে নাকি? দিন দিন কেমন মানসিক রোগীর মতো আচরণ করছে। যাকে তাকে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। কে গুরুজন কে আপন কিচ্ছু মানছে না।
সেদিন ওর দাদার মুখে মুখেও তর্ক করলো। যে ছেলে কখনো দাদার কথার অবাধ্য হয়নি, সে দাদাকে বুড়ো বলে সম্বোধন করেছে। উনি ছেলেকে বুঝতে পারেন না, তবে ছেলের এমন আচরণ দেখে এটা বোঝা যাচ্ছে ওনার ছেলে আগের সেই স্বাভাবিক দীপ্ত নেই। একটা মেয়ের জন্য ছেলেটা দুনিয়া তুচ্ছ মনে করবে। কি আছে ওই মেয়ের মধ্যে? দীপ্ত কেন আলোর জন্য এমন পাগলামি করছে? দীপ্ত, আমি তোর মা। কিভাবে কথা বলছিস তুই আমার সাথে? কোন ছেলে তার মার সাথে এমন ব্যবহার করে? কোন মা তার ছেলের ভালোবাসার মানুষকে নিয়ে এমন মন্তব্য করে? যা সত্য তাই বলেছি আমি। ওই মেয়ের থেকেও হাজার গুণ ভালো মেয়েকে তুই বিয়ে করতে পারবি। তুমি আমার মা, মা হয়ে তুমি যদি ছেলের মনের অবস্থা না বোঝো তাহলে আমি কি করব বলো? কেউ না বুঝুক, তুমি তো তোমার ছেলেকে বোঝার চেষ্টা করবে। তুমিও কেন বাকিদের সুর ধরবে? আমি আলোকে খুঁজে বের করব, ওকেই বিয়ে করব। এতে তুমি আমার সঙ্গ দিবে, আমাকে সাপোর্ট করবে। তা না তুমি উল্টাপাল্টা বলে আমার মাথাটা গরম করে দিচ্ছ। তুমি চাও আমি রেগে যাই? চাও নাকি বলো? দীপ্ত বাবা, আমি কি মা হয়ে তোর খারাপ চাইবো? তোকে সুখী দেখতে চাই আমি। আমরা সবাই চাই তুই যেন ভালো থাকিস। তোর কষ্ট তো আমাদেরও কষ্ট বাবা। না, আমার কষ্ট তোমাদের কষ্ট না। আমাকে কষ্ট পেতে দেখে যদি তোমরাও কষ্ট পেতে তাহলে আমাকে বাধা দিতে না, বরং আলোকে খুঁজতে আমাকে সাহায্য করতে। তোমরা আমার ভালো চাও না, চাইলে এটা বুঝতে আমার সব সুখ আলো। আলোকে ছাড়া আমি সুখী হব কিভাবে? তিনি হাল ছেড়ে দিলেন। এই ছেলের প্রতিটা কথা আলোকে নিয়ে শুরু হয়, আবার শেষও হয় আলোকে দিয়ে। আলো ছাড়া যেন আর কিছুই বোঝে না। মেয়েটা যে তার ছেলেকে কি জাদু করলো! দেখতে সহজ সরল মনে হলেও ওই মেয়ে আস্ত একটা নাগিন। নইলে কেউ কাউকে এভাবে বশ করতে পারে না। দীপ্ত চলে গেলে তিনি বিড়বিড় করে বললেন, আহ্লাদিক ওই মেয়ে যেন কখনো সুখে না থাকে। আমার ছেলে ওর জন্য যতটা কষ্ট পাচ্ছে, যতটা ভুগছে, ওই মেয়েও যেন ততটাই ভুগে। ডাইনি মেয়ে আমার ছেলেটাকে পাগল করে ছাড়লো। তোর কখনো ভালো হবে না মেয়ে। এই মায়ের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। শুভ্র আলোর ঘরের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আলোর সাথে কথা বলতে এসেছে সে, কি বলবে তা জানে না। শুধু জানে আলো এখানে থাকুক, এটাই সে চায়। ভেতর থেকে আলোর গলা পাওয়া গেল। কে? ভিতরে আসুন। শুভ্র তবুও দরজার সামনে একটু দেরি করে ভেতরে পা দিল। আলো মনে হয় ঘর গোছাচ্ছিল, তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। আসুন, কিছু বলবেন? শুভ্র এক মুহূর্ত ভাবলো, যা বলতে এসেছে বলবে। আলো কিছু মনে করবে না তো? কি মনে করবে? মেয়েটার কোনো আশ্রয় নেই, শুধুমাত্র আত্মসম্মান দেখিয়ে এখান থেকে চলে গেলে থাকবে কোথায় সে? কোথায় উঠবে? কে ওকে জায়গা দিবে? একা একটা মেয়ে মানুষের সুযোগ সবাই নিতে চাইবে। আলো কপাল কুঁচকে শুভ্রকে দেখছে। ছেলেটার স্বভাবে মেয়েলি ভাবই বেশি, নইলে ছেলে মানুষ কথা বলতে এসে এত ভয় পাবে কেন? মনে মনে কি এত ভাবছে? আলো আবার বলল, কিছু বলার জন্য এসেছিলেন? শুভ্র এবার নিজের কাজে মনে মনে নিজেকে ধমকালো। এত কিসের ভয় তার? যা বলতে এসেছে সোজা বলে ফেলবে। আসলে ভয়টা অন্য কোথাও। তার কথার উত্তরে আলো যদি বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনাদের বাড়িতে থাকবো না আমি, সেটা ভেবেই শুভ্র ওদিক দিয়ে গেল না। আলোর ইচ্ছা জানতে না চেয়ে নিজের মনের কথা বলে দিল। মার কাছে শুনলাম আপনি নাকি চলে যেতে চাচ্ছেন। এটা আপনার বাড়ি না, একদিন চলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি চাচ্ছি আপনি এখন না গিয়ে আর কয়টা দিন পর যান। আপনার হাতে কোনো কাজ নেই, থাকার জায়গাও নিশ্চিত নয়, এখানে কাউকে চেনেন বলে মনে হয় না। আত্মীয় থাকলে যদি ওদের বাসে উঠতে চান তাহলে সেখানে না গিয়ে আমাদের এখানে থাকা ভালো। এভাবে থাকতে না চাইলে আপনি আমার মার শপে কাজ করতে পারেন। আপনার কাজের দক্ষতা দেখিয়ে না হয় স্যালারি নির্ধারণ করা হবে। একদমে কথাগুলো বলে শুভ্র ঘর থেকে বেরিয়ে গেল। আলোকে কিছু বলার সুযোগ দিল না। সে মনে প্রাণে চাইছে আলো এখানে থাকুক। আলো শুভ্রর কথাগুলো বুঝতে চেষ্টা করলো। হ্যাঁ, উনি যা বলছিলেন তা ভুল না। আলোর যাওয়ার কোনো জায়গা নেই, হাতে কোনো কাজ নেই। সামান্য ইন্টারমিডিয়েট পাশ দিয়ে তাকে কে কাজ দিবে? আলো নিজেও কয়টা দিন ধরে এসব নিয়েই ভাবছিল। ওদের উপর বোঝা হয়ে থাকতে নিজের আত্মসম্মানে লাগছিল। এখন যেহেতু শুভ্র নিজেই এই প্রস্তাব দিয়েছে, তাহলে সে ভেবে দেখবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ ডেকে আনবে না। একটা কাজ পেলে ঘর ভাড়া করেও থাকতে পারবে। আলো মিসেস আমিনার শপে কাজে যোগ দিয়েছে। 2 সপ্তাহ হলো।
ওর কাজে আমিনা রীতিমতো অনেক খুশি। এত সহজে আলো কাজ বুঝে নিয়ে অত সুন্দর করে গুছিয়ে করতে পারবে তা তার ধারণা দিল না। আলো ওনার সাথে সকালে আসে, আবার রাতে ফিরে যায়। সপ্তাহের শুক্রবারটা আমিনাই তাকে জোর করে ছুটি দিয়েছে। কাজে থাকলে আলোর দিন কিভাবে কেটে যায় সে বলতে পারে না। রোজ রোজ নতুন মুখের সাথে পরিচয় হয়, নতুন মানুষদের সাথে কথা বলেও ভালো লাগে। জীবনে এগিয়ে যাবার একটাই কারণ এখন, নিজেকে ভালো রাখা। অতীত আলো কবেই ভুলে গেছে। নাসির, দীপ্ত ওরা তার অতীতের দুঃস্বপ্ন। সেই স্বপ্ন ঘুমের ঘোরে আর দেখতে চায় না। বাচ্চাটার কথা প্রতিদিনই মনে পড়ে। ও থাকলে আলো আরো ভালো, আলো আরো সুখী হতে পারতো। নিজেকে তখন একা লাগতো না। এখনো অবশ্য লাগে না। পৃথিবীতে মিসেস আমিনা আর শুভ্রর মতো মানুষ থাকতে আলোর মতো মেয়েরা কখনো খারাপ থাকবে না। ওরা আলোর জন্য যা যা করেছে তার আলোর নিজের বাবা মাও করেনি। আজ শুক্রবার, আলোর ছুটির দিন। আজকের সারাদিন সে বাড়িতেই থাকবে। আলো এখন এই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে। এখানে থাকার জন্য মিসেস আমিনাকে টাকা দিবে, এই শর্তেই আলো এখানে থাকতে রাজি হয়েছে। নইলে অন্য কোথাও চলে যেত। কাজের প্রথম মাসটা গেলে নিজের রান্নাও নিজেই করে খাবে। শুভ্র কয়দিন ধরে হাসপাতালে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছিল। ওর সাথে আলোর দেখাই হতো না। আলো শপে চলে যেত। সে নিজেও হাসপাতাল থেকে ফিরতে অনেক রাত করত। আজ ছাদে যাবার সময় সিঁড়িতে দুজনের দেখা হয়ে গেল। আলোর মাঝে আগের বাঁধা বাঁধা ভাবটা এখন নেই। শুভ্রর সাথে দেখা হলে পরিচিতদের মতোই কথা বলে। আলো আন্তরিক হেসে বলল, আজ তাহলে বাড়িতে আসেন। আপনাকে তো বাড়িতে দেখাই যায় না। অবশ্য যাবে কিভাবে বলুন? অত বড় ডাক্তার, দায়িত্ব তো কম না। আপনিও তো আজকাল বাড়িতে থাকেন না, দিনের সবটা সময় শপে কাটে। আমি বাড়ি থাকলেও আমাকে দেখার কথা না আপনার। আলো হাসলো। লোকটা কথা বলতে পারে, কিন্তু দেখে মনে হয় উনি কথা বলতে জানেনই না। এখন অ আ ক খ শিখছেন। ওরা একসাথে ছাদে চলে এলো। কাজের জায়গা কেমন লাগছে? কাজ পছন্দ হয়েছে? মন বসছে তো? আমার জন্য এই কাজটাই দরকার ছিল। অনেক মানুষের সাথে দেখা হয়, কাস্টমারদের সাথে কথা বলে বলেই সময় কেটে যায়। তাহলে তো ভালোই। আপনার দিনকাল কেমন কাটছে? সবসময় যেমন কাটে, রোগ শোক, রোগী, ডাক্তার, সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই সময় কেটে যাচ্ছে। ওরা পাশাপাশি ছাদ জুড়ে হাঁটছে। আলো এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করে বসলো শুভ্রকে। আপনার বয়স কত হবে বলুন তো? শুভ্র তীক্ষ্ণ চোখে তাকালো। বয়স? এভাবে হুট করে কেউ কারো বয়স জানতে চায়? তবুও সে উত্তর দিল না। 27-28 তো হবেই। আপনার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? আলো শুভ্রকে দেখিয়েই হেসে ফেলল। শুভ্র ওর হাসির কারণ জানতে চাইল। হাসলেন যে? ছেলেদের বয়স এত সহজে ধরা যায় না। ছেলেরা বুড়ো হয় দেরিতে, মেয়েরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। এক বাচ্চার মা হলে 20 বছরের মেয়েকেও 30 থেকে 35 লাগে। মোটেও না। মেয়েরাও আজকাল তাদের ফিটনেস সম্পর্কে সচেতন হয়েছে। জিম টিম ডায়েট ফাইট করে নিজেদের স্লিম রাখছে। পার্লারের কথা তো বাদই দিলাম। 30 বছর বয়সী মহিলা পার্লার থেকে 18 হয়ে বেরিয়ে আসে। সবই মেকআপের জাদু। অনেকদিন পর আলো মন খুলে হাসলো। শুভ্রর কথা শুনে হাসতেই আছে, চেষ্টা করেও হাসি থামাতে পারছে না। আলোকে এভাবে হাসতে দেখে শুভ্র লজ্জা পেল। অনেকক্ষণ পর হাসি থামিয়ে বলল, যা বলেছেন। আমি প্রথম প্রথম ভাবতাম আপনি কথাই বলতে জানেন না। এখন তো নিজের চোখেই দেখতে পাচ্ছি কেমন কথা বলতে জানেন আপনি। আপনার পেশার দিকে তাকালে মনে হয় হ্যাঁ, বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু চেহারা দেখে মনে হয় এই তো কচি খোকা। মায়ের আদেশ যেভাবে পালন করেন তাতে বাচ্চা ছেলেই লাগে। তা এত বয়স হয়েছে এখনও বিয়ে করছে না কেন? নাকি শুধু কেরিয়ার নিয়ে ভাবলে চলবে? ফিউচার নিয়েও তো ভাবতে হবে। ভাবতে চেয়েছিলাম তো একবার, ব্যর্থ হয়েছে। উল্টো মেয়েটাকে কষ্ট দিয়েছে। রাহার কথা বলছেন? হ্যাঁ। রাহাকে আমি তেমনভাবে না চিনলেও যতটুকু বুঝেছি ও আপনার জন্য ঠিকই ছিল। আমার কিন্তু এটা মনে হয়নি। হয়নি? তাহলে কেমন মেয়ে পছন্দ আপনার? আমাকে বলতে অসুবিধা আছে? থাকলে বলতে হবে না, তবে যদি অসুবিধা না থাকে তাহলে বলতে পারেন। বন্ধু হিসেবে তেমন মেয়ে খুঁজতে সাহায্য করব। শুভ্র হাঁটতে হাঁটতে আলোর মুখের দিকে দেখলো। সাহস করে বলেই ফেলল, যেমন লাইফ পার্টনার হবে তাকে আপনার মতো সাহসী ও কঠিন কোমল ধাঁচের হতে হবে। আপনি ঠিক আমার মায়ের মতন, মাও আপনার মতো স্ট্রং। কেউ শুরু থেকে স্ট্রং হয় না, হতে পারেও না।
জীবনের বিভিন্ন পরতে পরতে ধাক্কা খেতে খেতে শিখতে হয়। আমাকে আপনি প্রথম দিকে দেখলে বুঝতেন কতটা কল্পনা বিলাসী মেয়ে ছিলাম আমি। জীবন নিয়ে কখনো সিরিয়াসই হয়নি। আজকের আমির সাথে আগের আমির কোনো মিল পাবেন না। আস্তে আস্তে শিখতে হয়। বিয়ের পরে জীবনে আসল রূপ দেখেছি আমি। 22 বছরের জীবনে কত কিছু দেখে ফেলেছি। মানুষ 40 বছরও এত কিছু দেখেনি হয়তো। স্বামী, সংসার, মানুষের আসল চেহারা, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সন্তান হারিয়ে 22 বছরের এই ছোট্ট জীবনে নিঃস্ব হয়ে বসে আছি। তবে এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। ভালো খারাপের তফাৎ বুঝতে পারি এখন। রাতে শুভ্র আজ মাকে নিয়ে বাইরে খেতে যেতে চাইল। মা শুনেই বলল, যাওয়া যায়, অনেকদিন ধরে আমরা কোথাও বেরোইনি। তোমারও কাজের চাপ, আমিও সময় দিতে পারি না। তাহলে আজ রাতে ডিনার কোন রেস্টুরেন্টে করব? হুম, ও আলোকে বলবে না? আমরা দুজন যাব, ও বাসায় একা থাকবে। ওকেও আমাদের সাথে যেতে বলো, ওরও ভালো লাগবে। হুম। এই কথাটা বলার জন্য শুভ্র আলোর ঘরে এলো। আলো শুয়েছিল। শুভ্রর গলা পেয়ে উঠে বসে। শুভ্র ঘরে আসে। এই সময় ডিস্টার্ব করলাম না তো? আরে না, বসুন তো, বসুন। আমি কোনো কাজে নেই, তাই শুয়েছিলাম। আপনি আসায় কথা বলার মানুষ খুঁজে পেলাম। শুভ্র মৃদু হাসল। আলোর সাথে কথা বললে তার সময়ও খুব ভালো কাটে, তবে দ্রুতও যেন কাটে। 1 ঘন্টা যেন চোখের পলকে কেটে যায়। কিছু বলতে এসেছিলেন? আপনি তো এই সময় আমার ঘরে আসেন না। আমিও মাঝে মাঝে গিয়ে আপনাকে এই সময় ঘরে পাইনি। খালাম্মাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আপনি নাকি সন্ধ্যার এই সময়টা লাইব্রেরিতে কাটাতে পছন্দ করেন। সময় না কাটলে বই পড়ি। বই নিঃসঙ্গতার ভালো সঙ্গী, জানেন তো? আমি বাবা অত বইটই পড়ি না, পড়তে পারি না। বই পড়তে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, আমার সেই ধৈর্য নেই। ধৈর্যের সাথে কিছুটা অভ্যাসের প্রয়োজন। প্রথম প্রথম ভালো না লাগলেও একসময় বই পড়ার নেশা হয়ে যাবে। আপনি তো এত পড়াশোনা করে ডাক্তারি পাশ করেছেন, ভালো জব করছেন, এখন এত কি বই পড়েন বলুন তো? একদিন সময় করে আমার লাইব্রেরিতে যাবেন, ভয় নেই। জোর করে বই হাতে পড়তে বসিয়ে দেব না, দু চোখে শুধু দেখে আসবেন। আচ্ছা যাব। এখন বলুন কি কথা বলতে এসেছিলেন? কাজের কথা রেখে অকাজের কথাই বলে যাচ্ছি কখন থেকে। শুভ্র ইতস্তত ভাব কাটিয়ে বলে উঠল, আজ রাতের ডিনারে আপনাকে আমন্ত্রণ করতে এসেছে। আমি তো রোজ রোজই আপনাদের সাথেই খাই। আজ আমি আর মা বাইরে ডিনার করতে যাচ্ছি, তাই সাথে আপনাকেও গেস্ট হিসেবে আশা করছে। মাই বলল আপনাকে সাথে যেতে বলতে, ওনার ভালো লাগবে। আর আপনিও নিশ্চয়ই রোজ রোজ ঘরের খাবার খেয়ে বোর হচ্ছেন, একদিন একটু টেস্ট পাল্টানো হলো। কিন্তু কিসের জন্য এই ট্রিট দেওয়া হচ্ছে সেটা তো বললেন না। বিশেষ কোনো কারণ নেই। বিশেষ কারণ ছাড়া শুধু শুধু খরচা করবেন? আমি কিন্তু প্রথম শ্রেণীর খাদক, আপনাকে ফতুর না করে ছাড়বো না। আলোর কথাই শুভ্র শব্দ করে হেসে ফেলল। আলো কোনো প্রকার আপত্তি না করে রাতে ওদের সাথে যেতে রাজি হয়ে গেল। আলো এতদিনে এটা বুঝে গেছে মানুষগুলো তাকে দয়া দেখিয়ে নয়, বরং আপন ভেবেই ওর জন্য ভাবে। 3 জন একসাথে ডিনার করে অনেকটা সময় বাইরে কাটিয়ে রাতে বাড়ি ফিরে এলো। আজকের রাতটা অন্য সব রাতের থেকে স্পেশাল বানিয়ে দেওয়ার জন্য শুভ্রকে একটা ধন্যবাদ দেওয়া হলো। ওদের সাথে সময়টা খারাপ কাটেনি। সত্যি ঘরের খাবার খেতে খেতে মুখ বিস্বাদ হয়ে উঠেছিল। আলো রুমে চলে এলে কথাটা মনে পড়লো। শুভ্রের একটা ধন্যবাদ প্রাপ্য। আরো একটা মাস এভাবেই কেটে গেল। আলো কাজে যায়, ছুটির দিন বাড়ি থাকে, মাঝে মাঝে নিজের হাতে সবার জন্য রান্না করে, রাতে সবার সাথে খাবার টেবিলে বসে কত গল্প জুড়ে দেয়। শুভ্র বেচারা কয়দিন ধরে নিজের মনকে নিয়ে বড় মুশকিলে পড়েছে। নাছোড় মন কি চাইতে তা সে নিজেও বুঝতে ব্যর্থ হচ্ছে। কত দ্বিধা, কত লজ্জা, কত অনিশ্চয়তায় ভোগে। শেষে সে যা ঠিক বুঝতে পেরেছে তা হলো সে আলোকে পছন্দ করতে শুরু করেছে। আলো তার খুব ভালো বন্ধু। আলো হয়তো তাকে বন্ধু ছাড়া অন্য কোনো চোখেই দেখে না, কিন্তু সে যে কবে নিজের অজান্তে আলোকে বন্ধুর থেকেও বেশি কিছু ভাবতে শুরু করেছে, এই নিয়ে শুভ্রর লজ্জার শেষ নেই। আলো জানতে পারলে কখনো তার সাথে কথাই বলবে না। সে কিভাবে আলোর মতো একটা মেয়েকে ভালোবেসে ফেললো? আলো কি ভালোবাসায় বিশ্বাস করবে? তার অলরেডি ভালোবাসা নামক শব্দটার উপর ঘৃণা বসে গেছে। আলো নিজেই একদিন শুভ্রকে বলেছে, পৃথিবীতে আর কোনো ছেলের সঙ্গ চাই না আমি। সবাইকে এক পাল্লায় মাপতে গেলে হয়তো আমি ভুল প্রমাণ হব।
কারণ আমার স্বামীর মতো মানুষ যেখানে আছে সেখানে তোমার মতো ভালো মানুষও আছে। তবুও আমি নিজের জীবনে আর কোনো পুরুষের দখলদারি চাই না। বাকি জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই। আলোর মুখে এই কথা শোনার পরও শুভ্র কোন মুখে আলোকে নিজের মনের কথা বলবে? আলো উল্টো তাকেই ভুল বুঝতে পারে, তাদের বন্ধুত্বের মিষ্টি সম্পর্কটাও নষ্ট হতে পারে। তাই শুভ্র ঠিক করলো আলোকে কিছু জানাবে না সে। আলো তার চোখের সামনেই তো আছে, ও থাকুক না ওর নিজের মতো। শুভ্র দূর থেকেই না হয় আলোকে ভালোবেসে যাবে। আমরা যাকে ভালোবাসি সেও যে আমাদের ভালোবাসবে, সবসময় কি এমনটা হওয়া প্রয়োজন? কিছু অনুভূতি অপ্রকাশিত থাকাই ভালো, আবার কিছু সম্পর্ক অসম্পূর্ণ রেখে দেওয়াই ভালো। সব সময় সব গল্পের সুন্দর সমাপ্তি আশা করতে নেই, থাক না কিছু গল্প অসমাপ্ত। শুভ্র ইদানিং নিজের মনের সাথে যুদ্ধে না পেরে উঠে আলোকেই এড়িয়ে চলছে। আগের মতো কথা বলে না, সামনেও পড়ে না। ভুল করে আলো তার সামনে চলে এলে দায় সারা ভাবে কেমন আছো, দিনকাল কেমন কাটছে জানতে চেয়েই সরে পড়ে। এর বেশি আর কথা বলে না। শুভ্রর ভয় হঠাৎ যদি কোনোদিন মুখ ফসকে আলোর সামনে তার মনের কথা বেরিয়ে যায়। আজও শুভ্র আলোকে দেখে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে টুলের সাথে পা লেগে পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয়। আলো তা দেখে হেসে ফেলে, পেছন থেকে ডেকে বলে, আজকাল তুমি সব সময় অত তাড়ায় থাকো কেন? কিছুদিন ধরেই দেখছি চোরের মতো বাড়িতে আসো, আবার চোরের মতো বেরিয়ে যাও। আমার সাথে পর্যন্ত কথাই বলো না। কি ব্যাপার বলো তো শুনি? কোনো মেয়ের পাল্লায় পড়লে নাকি? মেয়ে ঘটিত ব্যাপার হলে কি বন্ধুকে ভুলে যাবে? শুভ্র দাঁড়ায়, ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, হাসতে চেষ্টা করে বলে, তুমি যা ভাবছো তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আমাকে দেখে পালাচ্ছিলে কেন? হুম হুম। পালাইনি তো। তুমি মিথ্যে কথাও ঠিকঠাকভাবে বলতেই পারো না, কেমন গলা কাঁপে। এখন বলো তো আসল ঘটনা। কিছুই না। বলবে না তো? অসহায় শুভ্র এদিক ওদিক তাকায়। আলোর উপর বারবার চোখ চলে গেলে অপরাধীর মতো চোখ সরিয়ে নেয়। হাসপাতালে কাছের চাপ একটু বেড়েছে। আজকের দ্বিতীয় মিথ্যে। শুভ্র শেষে হার মানল, কপালের ঘাম মুছে বলল, ব্যাপার একটা ঘটেছে, কিন্তু তাও তোমাকে এখন বলতে পারবো না। রাতে আমি বাড়ি ফিরি, তারপর বলবো। আমার লেট হচ্ছে। আলো হাসলো, সম্মতি জানিয়ে বলল, আচ্ছা। শুভ্র বাড়ি ফেরার তাড়াহুড়োই ছিল। আজকের মতো সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়েছিল। তখনই একজন অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে আসা হয়। লোকটা নিজে গাড়ি ড্রাইভ করছিল। অসাবধানতাবশত সামনে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। আঘাত মারাত্মক, শরীরের অনেক জায়গায় জখম হয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। ওকে নিয়েই শুভ্র আটকে পড়ে ডাক্তারের কাছে তার রোগী সবার আগে। সে রাত বাড়ি ফিরতে ফিরতে শুভ্রর অনেক দেরি হয়ে যায়। এদিকে আলো তার জন্য অপেক্ষা করে বসেছিল। বসে থাকতে থাকতে একসময় আলো বিরক্ত বোধ করে। সময় কাটানোর জন্য শুভ্রর লাইব্রেরিতে যায়। কয়েকটা বই উল্টে পাল্টে দেখে, কয়েকটারই প্রথম পৃষ্ঠা পড়ে রেখে দেয়। শেষে একটা বই হাতে নিয়ে সোফায় গিয়ে বসে। প্রথম কয়েক পৃষ্ঠা অনাগ্রহে শুধু চোখ বুলিয়ে যায়। তারপরে এমন একটা আকর্ষণ কাজ করে যে পড়তে পড়তে কখন ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছে যায় আলো খেয়ালই করেনি। হঠাৎ ঘড়িতে চোখ পড়তে উঠে দাঁড়ায়। আজ আর ডাক্তার সাহেবের দেখা পাবো বলে মনে হচ্ছে না। শুভ্র আমাকে মিথ্যে কেন বলল? বলছিল রাতে ফিরে কথা হবে, ফিরবেই না যখন, তখন এই কথা বলে গেল কেন? বই হাতে নিয়েই আলো লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। শুভ্রর উপর মনে মনে যে তার রাগ হচ্ছে এটা আলো নিজেও বুঝতে পারছে। রাগ হওয়াটাই কি স্বাভাবিক না? শুভ্রর জন্য সে 9টা থেকে অপেক্ষা করে বসে আছে, এখন 12টা। 3টা ঘন্টা। এই 3 ঘন্টা কতটা দীর্ঘ ছিল তা শুধু আলোই জানে। আসতে পারবে না যেন আমাকে অপেক্ষা করালো, বজ্জাত। ঘরে এসে আলোর আরেকটা কথা মাথায় এলো। সত্যি তো, এতক্ষণ তো ওদিকটা সে ভেবেই দেখেনি। শুভ্র নিশ্চয়ই জরুরি কোনো কাজে আটকা পড়ে গেছে। রোগী ফেলে রেখে সে তো আর চলে আসতে পারবে না, আসা উচিত না। দূর, এতক্ষণ শুধু শুধু বেচারার উপর রাগ করছিলাম। আমার আগেই বোঝা উচিত ছিল শুভ্র তো আমার মতো বেকার না। অবশ্য আমিও এখন বেকার না, তবুও ওর কাজ কি আর আমার কাজের মতন? ওর উপর কত দায়িত্ব। সকালে শুভ্রই নিজে থেকে আলোর সাথে দেখা করতে এলো। আলো নিশ্চয়ই তার উপর রেগে আছে। সে যেহেতু বলে গিয়েছিল রাতে ফিরলে কথা হবে, তার মানে আলো তার জন্য অপেক্ষা করে থেকেছে। শুভ্রর উচিত ছিল আলোকে একটা কল করে জানিয়ে দেওয়া। শুধু শুধু বেচারিকে অপেক্ষা করিয়েছে। শুভ্রকে দেখেই আলো একগাল হেসে বলল,
ডাক্তার সাহেব দেখছি। সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? হুম হুম। শুভ্র হাসলো, বলল, তোমার ঘরেই যাচ্ছিলাম। চলো ছাদে যাই, সকালের শীতল বাতাস গায়ে মেখে আসি। ছাদে পা রেখেই শুভ্র বলল, সরি, কাল তুমি আমার জন্য অপেক্ষা করছিলে নিশ্চয়ই। হ্যাঁ, তবে তোমাকে সরি হতে হবে না, আমি জানি তুমি ব্যস্ত ছিলে। শুভ্র কিছুটা অবাক হলো। কিভাবে জানলে? আলো শব্দ করে হাসে। আরে বুদ্ধু, এই সহজ ব্যাপারটা না বোঝার কি আছে? তুমি ব্যস্ত ছিলে বলে লেট করে ফিরেছ, নইলে রোজ তো লেট করো না। তুমি যে চরিত্রের ছেলে, তাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যে বাড়ি ফিরতে লেট করবে, এটা হতেই পারে না। তার মানে তুমি আমার উপর রাগ করো নাই? রাগ করবো কেন বলো তো? এখন বলো, রাতে কোন কাজে আটকে পড়ে গিয়েছিলে? একজন অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ হয়ে হাসপাতালে এসেছিল, বাজে আমার অবস্থা। ওর বাড়ির লোকেরা আসতে আসতে অনেক রাত হয়ে গেল। বেঁচে আছে লোকটা? হ্যাঁ, পায়ের হাড় ভেঙেছে, তবে ঠিক আছে। আচ্ছা, এখন ওই কথা বলো। কোনো কথা? কাল রাতে যে কথা বলবে বলেছিলে। ও আহ না মশাই, বলুন এবার। ঘটনা যে মেয়ে ঘটিত তা তো পরিষ্কার, এখন বলো কাহিনী কি? তেমন কিছুই না আলো, বলার মতো কিছু না। তুমি শুধু শুধু জেদ করছো। তুমি একটা মেয়েকে পছন্দ করো? শুভ্রর কাশি উঠে গেল। কাশতে কাশতে অদ্ভুত চোখে আলোকে দেখল। আলো মিটিমিটি হাসছে। শুভ্রর ভয় লাগতে লাগলো। আলো কোনোভাবে তার মনের কথা জেনে ফেলেনি তো? জেনে ফেললে সর্বনাশ। তো তুমি জানলে কিভাবে? বোঝা যায়, তোমার হাব ভাব আচার আচরণ স্পষ্ট বলে দিচ্ছে মশাই কারো প্রেমে পড়েছে। প্রেমে পড়া ভালো। এখন বলো মেয়েটাকে। আছে একজন। সেটা তো জানতে পারি। কে সেই লাকি গার্ল? শুভ্র আলোকে দেখে মনে মনে হাসে। এখন লাকি গার্ল বলছে, যখন জানবে সেই মেয়ে ও নিজে, তখন এই কথা বলবে তো? আমি আসলে শিওর না আলো, মেয়েটার মনের কথা আমি জানি না। হতে পারে আমি ওর জন্য যেরকমটা ফিল করি ও আমার জন্য তেমন কিছু ফিল করে না। আমার ভালোবাসা ওয়ান সাইডেড। এই ভয়ে তুমি বলতে পারছো না? হুম। আরে বোকা, ভালোবাসার কথা বলে দিতে হয়, মনের ভিতর লুকিয়ে রাখতে হয় না। যত তাড়াতাড়ি বলে দিবে ততই ভালো, নইলে পরে সে অন্য কারো হওয়ার চান্স আছে। হবে না, আমি যাকে ভালোবাসি তার অন্য কারো হওয়ার 0% চান্সও নেই। বাহ, কি কনফিডেন্স! ভালো ভালো। তা মেয়েটাকে কি আমাকে দেখানো যাবে? আমিও একটু দেখব ওর কোন গুণে আমার ডাক্তার সাহেব পাগল হয়েছে। শুভ্র হাসছে। আলোর চোখে আগ্রহ দেখে তার ভালো লাগছে। আবার এটা ভেবেও হাসি পাচ্ছে, সে যদি এখন আলোকে বলে মেয়েটা আর কেউ না, সে হচ্ছে তুমি, তখন আলোর কেমন রিয়াকশন হবে? এই মিষ্টি মিষ্টি কথা মুখে থাকবে তো, নাকি সোজা থাপ্পড় বসিয়ে দিবে? বলা যায় না। আলোর দ্বারা সব সম্ভব, থাপ্পড় মারতেও পারে। আলো বলে যাচ্ছে, কি হলো, দেখা করাবে না? শুভ্র সব কথার মাঝে হঠাৎ অন্য একটা কথা বলে ফেলল। আলো, তুমি ডিভোর্স নিচ্ছ না কেন? যতই তুমি তোমার হাজব্যান্ডের থেকে আলাদা থাকো, কাগজে কলমে এখনও তোমরা হাজব্যান্ড ওয়াইফ। তুমি লোকটার থেকে ডিভোর্স নিয়ে নাও, নিজের সাথে জোরে রেখে লাভ কি বলো? তুমি যত শীঘ্রই পারো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো। আমি তোমাকে সব ধরনের হেল্প করব। তোমার সব সমস্যাতে আমাকে পাশে পাবে তুমি। ডিভোর্সের কথা শুনে আলো কতক্ষণ চুপ করে রইল। শুভ্র ওর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, ভুলভাল কিছু বলে ফেললাম নাকি? আলো কি রাগ করেছে? এরকম চুপ করে আছো কেন? শুভ্র কিছু বলতে যাওয়ার আগে আলো বলল, ঠিকই বলেছ, ওই লোকের সাথে আমার সব সম্পর্ক অনেক আগে ভেঙে গেছে। ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। শুধু একটা সাইনের জন্য ওই লোকের সাথে জুড়ে থাকার কোনো মানেই হয় না। আমার আরও আগেই ডিভোর্স নিয়ে নেওয়া উচিত ছিল। বাচ্চাটার জন্য শুধু অপেক্ষায় ছিলাম, এখন তো সেও নেই। শীঘ্রই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে ফেলা উচিত। তোমার যে কোনো হেল্প লাগলে আমি তো আছি। সেটা আমি খুব ভালো করেই জানি, আমার বেস্ট ফ্রেন্ড যে তুমি। শুভ্র মনে মনে দীর্ঘশ্বাস চাপলো, বলল, ওই বেস্ট ফ্রেন্ডই ভাবো, এর বেশি কিছু ভাবো যখন অন্যায়। কি বিড়বিড় করো? কিছু না। আজকাল তোমাকে বড় রহস্যময় লাগে, কোনো কথাই সম্পূর্ণ বলতে চাও না, অর্ধেক বলে অর্ধেক মুখে আটকে রাখো। এর দুদিনের মধ্যেই আলো কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলো। কোর্ট থেকে নোটিশ আসতে আসতে কম করে হলেও মাস কয়েক লাগবে। দুই পক্ষের ইচ্ছা না থাকলেও ডিভোর্স হতে 3 মাস সময় তো লেগেই যাবে। নাসিরের আপত্তি করবার কিছু নেই, সে আলোকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দিয়েছে। এতদিনে হয়তো একটা বিয়েও করে ফেলেছে।
আলো এখন শুধু কোর্টের নোটিশের জন্য অপেক্ষা করছে। এছাড়া তার আর কি বা করার আছে? আলোর দিন ভালোই কাটছে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি বাকি সময়টা শুভ্রর সাথে কাটে। শুভ্রকে প্রথম প্রথম সে ভুল বুঝেছিল। তার ভুল বোঝার পেছনেও একটা কারণ ছিল, রাহা। আলো ভেবেছিল রাহার সাথে শুভ্রর প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, শুভ্র রাহাকে ঠকাচ্ছে। কিন্তু পরে জানতে পারলো রাহাই বরং কয়েক বছর ধরে শুভ্রর পিছনে পড়েছিল। মিসেস আমিনা সেই জন্যই ওদের বিয়ে ঠিক করেছিল। কিন্তু রাহা বেচারির কপালে শুভ্রর ভালোবাসা লেখা থাকলে তো শুভ্র তার ভাগ্যেই নেই। তাই তো বিয়ের শপিং করে ফেলার পরও শেষ পর্যন্ত বিয়েটা হলো না। অবশেষে কোর্ট থেকে নোটিশ এলো, নাসির আলো ওদের দুজনকেই উকিলদের সাথে দেখা করতে হবে। ওদের দুজনকে সামনে রেখে উকিল কিছু প্রশ্ন করবে। আলো শুভ্রকে সাথে নিয়ে গেল। সেখানে নাসিরকে দেখে আলো অবাকই হলো। লোকটা একেবারে পাল্টে গেছে। রোগা পটকা শরীর, চেহারা ভেঙে বসে আছে। আলোর দেখা আগের লোকটার সাথে এই লোকের কোনো মিল নেই। নাসির আলোর কাছে ক্ষমা চাইল। নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছে সে। আলো যেন তাকে ছেড়ে না যায় সেজন্য হাত পায়েও ধরল। কিন্তু কিছুতেই আজ আলোর মন গলল না। সেই দিনের কথা কখনো ভুলতে পারবে না আলো। তার এত বড় পেটটা নিয়ে সে স্বামীর হাতে অমানসিক নির্যাতন সহ্য করেছে। ওই সন্তান নিজের না বলে লোকটা তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। চাইলেও আলো ওসব কথা ভুলতে পারবে না। নাসির ওর বাচ্চার কথাও জিজ্ঞেস করলো। ওটা যে তারই সন্তান তাতে এখন আর কোনো সন্দেহ নেই। বাচ্চাটা এই দুনিয়ায় নেই শুনে নাসির ছেলে মানুষের মতো কাঁদলো। ওর কান্না দেখেও আলো কঠিন হয়ে রইল। একদিন সে এর থেকেও বেশি কেঁদে কেটে লোকটার পায়ে পড়ে কাকুতি মিনতি করেছিল। তবুও তার উপর লোকটার দয়া হয়নি। যে লোক নিজের বউকে অবিশ্বাস করে, সন্তানকে অস্বীকার করে, তার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। তার সারা জীবন একা থাকাই উচিত। শুভ্র ওদের কাছে যায়নি। ভারাক্রান্ত মন নিয়ে দূর থেকে ওদের দেখেছি। আলো কি লোকটাকে ক্ষমা করে দিবে? যতই হোক, লোকটা আলোর স্বামী, ওর জীবনের প্রথম পুরুষ। প্রথম ভালোবাসা হোক বা স্বামী, সন্তান হোক, প্রথম জিনিসের প্রতি আলাদা টান থাকে। লোকটা আলোর সামনে কাঁদছে, তবুও আলো নির্বিকার। শুভ্র লোকটার জন্য খারাপও লাগছিল, আবার আলোর সিদ্ধান্তে খুশিও হচ্ছিল। যাক, আলো তাহলে পুরনো জীবনে ফিরে যাবে না। এদিকের কাজ শেষ করে ওরা যখন বাড়ি ফিরছিল তখন আলো চুপচাপ চোখ বুজে গাড়ির সিটে হেলান দিয়ে পড়ে রইল। শুভ্র বার কয়েক আলোকে দেখলো, কিছু বলতে গিয়েও বলল না। আলো বাড়ি ফেরার আগ পর্যন্ত কোনো কথাই বলল না, ওভাবেই পড়ে রইল। গাড়ি থেকে নেমে আলো সোজা ভেতরে এসে নিজের ঘরে চলে এসেছে। শুভ্র এখন আর ওকে ডাকলো না। আলো তার মতো সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ঘর থেকে বেরিয়ে এলো। শোনো শুভ্র, এই 20-22 বছরের জীবনে আমি মানুষের এত রূপ দেখেছি যে এখন মানুষকে বিশ্বাস করতেই ভয় লাগে। তার থেকে আমি একটা কুকুর বেড়ালকে চোখ বুজে বিশ্বাস করে নেব। তবুও মানুষকে না, মানুষ বিষধর প্রাণীর থেকেও ভয়ঙ্কর হয়। জীবনে বিশ্বাসটা জরুরি আলো। জরুরি বলে পদে পদে সবাইকে বিশ্বাস করে শেষ পর্যন্ত ঠকিয়ে এসেছি। কেউই আমার বিশ্বাসের মর্যাদা দেয়নি। যাকেই বন্ধু হিসেবে বিশ্বাস করেছি সেই আমার পিঠে ছুরি মেরেছে। শুভ্র কিছু বলল না। আলো একাই বলতে থাকলো। ওই লোকটাকে দেখে আজ আমার হয়তো মায়া হতে পারে, অথচ ওই লোকের এমন রূপ আমি দেখেছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তখনকার এই লোকের সাথে আজকের এই লোকের আকাশ পাতাল তফাৎ, অথচ মানুষ দুইজন একই। গতকাল সে যে ছিল আজও সেই আছে। বদলে গেছে শুধু আশেপাশের পরিবেশ। সময়ের সাথে সাথে মানুষও বদলায়। সেই দিন যে নিজেকে ঠিক মনে করেছিল আজ তার কাছে মনে হচ্ছে সে ভুল ছিল। আজ সে আমাকে ফিরে পাওয়ার জন্য কাঁদছিল। একদিন আমি কেঁদেছিলাম সে যেন আমাকে ত্যাগ না করে। ভালো খারাপ মিলিয়ে পৃথিবী। আমাদের খারাপ জিনিসগুলোকে ভুলে গিয়ে ভালো জিনিসগুলোকে সাথে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত। বলাটা যত সহজ, করাটা ততটাই কঠিন। অতীতের কালো স্মৃতিগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন ভবিষ্যতও অন্ধকার মনে হয়। ওই দুইজন লোকের জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি। মায়ের ব্যথা তুমি বুঝবে না শুভ্র, বুঝলে বলতে না। খারাপ জিনিসগুলোকে ভুলে যাওয়া ভালো, জীবনে এগিয়ে যাও। 10 মাস ও আমার ভিতরে ছিল, ওকে নিয়ে আমি কি কি সহ্য করেছি তা শুধু আমিই জানি। একসময় মনে হয়েছিল মৃত্যুই বুঝি আমার জীবনের সব কিছুর সমাধান। বাবুটার জন্য কত কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়েও আমি নিজেকে শেষ করে দিতে পারিনি।
ও আমাকে বেঁচে থাকার সাহস দিয়েছে, কিন্তু দেখো শেষ পর্যন্ত ওকে আমি হারিয়ে ফেললাম। ওই দুজন মানুষ, ওরা আমার জীবনে না এলে আমার জীবন সম্পূর্ণ অন্যরকম হতো। আরও সপ্তাহ কয়েক কেটে গেল। শুভ্র শেষ পর্যন্ত সাহস করে আলোকে তার মনের কথা জানিয়ে ফেলল। আলো হয়তো শুভ্রর থেকে কখনো এরকম কিছু আশা করেনি। সে শুধু শুভ্রকে একজন ভালো বন্ধুই ভেবেছিল। এর বাইরে শুভ্রকে নিয়ে তার মনে অন্য কোনো অনুভূতির জন্ম নেয়নি। শুভ্রর মুখেও ভালোবাসার কথা শুনে আলো প্রথম কয়েকদিন শুভ্রর সাথে কথা বলা বন্ধ করে দিল। বাড়ি থেকেও চলে যাওয়ার ব্যবস্থা করছে সে। এখন হাতে কাজ আছে, বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে। রাতে শুভ্র খাবার টেবিলে এসেছে বলে আলো আসেনি। সে শুভ্রর মুখও দেখতে চায় না। শুভ্র সবার মতোই। আজ আলোর মনে হতে লাগলো সব ছেলেরাই একরকম। কোনো মেয়ে কয়টা দিন হেসে হেসে কটা কথা বললেই ওরা মনে করে বসে মেয়েটা হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। আলো শুভ্রকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। শুভ্র দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওর পথ আটকে দাঁড়ালো। আলো প্লিজ, আমার সাথে কথা বলা অন্তত বন্ধ করো না। আমরা এখনো ভালো বন্ধু, সবসময় থাকতে পারি। তুমি আমার সামনে আসো না। আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছে? আলো ভুরুকুচকে তীক্ষ্ণ চোখে শুভ্রকে দেখে। আমি তোমাকে বন্ধু ভেবেছি, শেষ পর্যন্ত তুমিও আমার বিশ্বাস রাখতে পারলে না। এইভাবে বলছে কেন আলো? মনের উপর কি কারো জোর চলে? আমি নিজের মনকে অনেক বুঝিয়েছি, অনেক বারণ করেছে, কিন্তু আমি ব্যর্থ। মন আমার কথা শোনেনি। আমি পারছিলাম না। কথা হলো তোমাকে না জানালে ভেতরে ভেতরে নিজেই শেষ হয়ে যেতাম। মনে এক, মুখে আরেক, এভাবে আমি তোমার চোখে চোখ রাখতে পারছিলাম না, তাই বলে দিয়েছে। আলো শুভ্রর কোনো কথা শুনতে নারাজ। আমি বলে দিয়েছি, তুমি না করে দিয়েছ। এখন আমার আগের মতো স্বাভাবিক থাকতে পারি না। না, এখন কিছুই আগের মতো হবে না। তুমি আমাকে বন্ধু ভাবতে পারলেও আমি আর পারবো না। আমার মনে হবে তুমি আমাকে পেতে চাইছো, তাই আমাকে সাহায্য করছো, আমার কথা ভাবছো। আলো প্লিজ। তুমি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নাও শুভ্র। রাহাই তোমার জন্য ঠিক আছে। সব থেকে বড় কথা, রাহা তোমাকে ভালোবাসে। ও তোমাকে সুখী করতে পারবে। আমি আর 2 দিন পরেই তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার ভবিষ্যৎ সুন্দর হোক, এই প্রার্থনা করি আমি। শুভ্র অসহায় মুখে দাঁড়িয়ে রইল। আলোকে বলে ভুল করে ফেলেছে সে, না বললেই হতো। মনের কথা মনেই থাকতো, এটাই ভালো হতো। তাহলে আলো বাড়ি ছেড়ে চলে যেতে চাইতো না। এখানেই তার চোখের সামনে থাকতো। অন্তত রোজ রোজ সকাল বিকেল আলোকে দেখতে তো পেত। আলো তার অনুভূতি না জানলে তার সাথে আগের মতোই ব্যবহার করত। এখন তো আলো তার সাথে কথাও বলতে চায় না। সব ভুল তারই। তার দোষেই আলো তার থেকে দূরে হয়ে যাচ্ছে। কিছু করার নেই তার। আলো ভাড়া বাড়িতে উঠেছে আজ 1 সপ্তাহ। যাবার সময় মিসেস আমিনাকে চলে যাবার কারণ হিসেবে বলেছে, অনেকদিন আপনাদের উপর বোঝা হয়েছিলাম। আপনার দয়াতে একটা কাজেরও জোগাড় হয়ে গেল। এখন আমি নিজে উপার্জন করি। জীবনটাকে আমি নিজের মতো গুছিয়ে নিতে চাই খালাম্মা। তাই ভাড়া বাড়িতে ওঠার সিদ্ধান্তই ঠিক মনে হলো। মিসেস আমিনা আলোকে বাধা দেননি। নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে। আলো চলে যাওয়ায় শুভ্র সবটা দোষ নিজের ঘাড়েই নিয়েছে। আলো তার জন্যই চলে গেছে। শুভ্রর এখন আর কিচ্ছু আগের মতো ভালো লাগে না। হাসপাতাল থেকে বাড়িতে আসতে ইচ্ছে করে না। মা সব নিয়ে ব্যস্ত থাকে। আলোকে ছাড়া ইদানিং বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আজকাল ছাদে যাওয়া ছেড়েই দিয়েছে শুভ্র। আলোর সাথে তার যেটুকু সময় কাটতো বেশিরভাগ ছাদেই কাটতো। দুজন পাশাপাশি হেঁটে কত গল্প করেছে। মিসেস আমিনাও ছেলের উদাসীন ভাব কিছুদিন ধরে লক্ষ্য করছেন। জিজ্ঞেস করবেন ভেবেও করা হচ্ছে না। আলো বাড়ি থেকে চলে যাবার পরই শুভ্রর চরিত্রে এতটা পরিবর্তন এসেছে। তার মানে কি ছেলেটা আলোকে পছন্দ করতে শুরু করেছিল? যদি করেও থাকে তাহলে ছেলেটাকেই কষ্ট পেতে হবে। আলোর মতো কঠিন ধাঁচের মেয়ের মন শুভ্র অত সহজে গলাতে পারবে না। শুধু শুভ্র কেন, আলো হয়তো তার জীবনে আর কোনো পুরুষকেই আশা করে না। শুভ্র, হ্যাঁ মা, বলো। কোথায় যাচ্ছ এখন? হাতে কাজ আছে তোমার? তোমার সাথে আমার কিছু কথা আছে। মা তার সাথে কি কথা বলবে শুভ্র ভেবে পেল না। তার হাতে এখন কোনো কাজ নেই, তাই মার কথা শোনা যাক। হ্যাঁ মা, বলো। আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি, এটা জানো তো। প্যাঁচালো কথা আমি বলি না, শুনতেও চাই না। তুমি কি আলোকে পছন্দ করো? হ্যাঁ বা নাতে উত্তর দিবে। শুভ্র মার মুখের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ থাকলো। মা তাহলে তার মনের কথা জেনে গেছে।
মায়ের কাছে শুভ্রর কোনো লজ্জা নেই, দ্বিধাও নেই। সে মাথা নেড়ে সহজভাবেই স্বীকার করে নিল। হ্যাঁ। মিসেস আমিনার চেহারার ভাব সামান্য বদলে গেছে। ছেলের জন্য সত্যি চিন্তিত তিনি। আলোকে এ কথা বলেছো? আলো জানে তুমি যে ওকে পছন্দ করো? হুম, আলোকে বলার পরেই তো ওই বাড়ি থেকে চলে গেল। আলো তোমার জন্য বাড়ি ছেড়েছে। হ্যাঁ, আলো আমাকে একজন ভালো বন্ধু ভেবেছিল। আমি বন্ধু হিসেবে ওর বিশ্বাস রাখতে পারিনি। কাউকে পছন্দ করা অন্যায় না, মনের উপর কারোর কথা চলে না। তুমি ওকে পছন্দ করেছো, এতে তোমার কোনো দোষ নেই। ভালো লাগা ভালোবাসা আপনা আপনি হয়ে যায়, জোর করে বা জেনে বুঝে হয় না। আলো ভালোবাসে বিশ্বাস করে না। এই জন্য করে না কারণ সে ভালোবেসে জীবনে অনেকবার ঠকেছে, তাই বলে ভালোবাসা শব্দটা তো মিথ্যে হয়ে যায়নি। আমি ওর সাথে কথা বলবো। না মা, তুমি আমার ব্যাপারে আলোর সাথে কোনো কথা বলো না। কেন? আমি চাই না আলো কোনো রকম দায়বদ্ধতা থেকে আমাকে স্বীকার করুক। তুমি বললে হয়তো আলো না করবে না, কিন্তু মন থেকে সে আমাকে পুরোপুরি গ্রহণ করতে পারবে না। আমি জোর করে কাউকে পেতে চাই না। নতুন ফ্ল্যাটে উঠে 1 সপ্তাহেই আলো অনেকটা গুছিয়ে নিতে পেরেছে। একটা সংসারে যা যা লাগে সবই কেনা হয়ে গেছে। বাজার রান্নাটাও সে নিজেই করে। বাইরে থেকে ফিরে ঘরের কাজ করতে করতেই সময়টা যে কখন চলে যায়। মাঝে মাঝে শুভ্রর কথা মনে পড়ে আলোর। মনে পড়লেও মনকে সে কড়া করে ধমকে দেয়। কত ভালো বন্ধু ছিল ওরা। শুভ্রটা যে কেন প্রেম ভালোবাসার মধ্যে পড়তে গেল, ওর মনে ওসব না এলে আজও তারা ভালো বন্ধু থাকতো। আলো রাতের জন্য গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এসেছে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজছে, কে আসবে এই সময় ভেবে পায় না আলো। তার এই নতুন ঠিকানা মিসেস আমিনা ছাড়া হয়তো শুভ্রও জানে না। অথচ সন্ধ্যার সময় কে এসে কলিং বেল নষ্ট করে ফেলার উপক্রম করছে। যেই আসুক, মানুষটার ধৈর্য নেই মোটেও। আলো বিরক্তি নিয়ে বলল, আসছি তো, এসেছেন যখন একটু অপেক্ষা করুন না, দরজা তো খুলবে, কলিং বেল ভেঙে ফেলে লাভ কি? বলতে বলতে দরজা খুলে দিয়ে আলোর সামনে যে মানুষটাকে দেখতে পেল, তাকে দেখে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কল্পনাও করেনি দীপ্ত আজ তার কাছে আসবে। দীপ্ত তাকে কিভাবে খুঁজে পেল, তার এই নতুন ঠিকানায় বা কার কাছে পেল, এই পর্যন্ত কিভাবে এলো সে? আলোর মুখে কোনো কথা নেই, তার চোখে রাগ আর আতঙ্কের মিশ্রণ। দীপ্তর মতো ছোট লোক অমানুষকে চোখের সামনে দেখতেও ঘৃণা লাগে। আলো কি করবে ভেবে না পেয়ে ওভাবেই দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইল। তার কি এখন দরজা বন্ধ করে দেওয়া উচিত? দীপ্ত আগে কথা বলল, কেমন আছো আলো? সেদিন আমাকে না জানিয়ে হাসপাতাল থেকে কোথায় চলে গিয়েছিলে তুমি? তারপর কতগুলো মাস কেটে গেল, তোমাকে কত খুঁজেছি আমি, কিন্তু তোমার দেখা পেলামই না। দীপ্তর চোখ আলোর পেটের দিকে গেল। তার চোখ চকচক করছে। খুশি খুশি গলায় দীপ্ত বলল, বাবু কোথায়? কবে এসেছে ও? কতটুকু বড় হয়েছে? বাবা এসেছে নাকি সোনামণি? আলো দীপ্তর সত্য জানে। দীপ্তকে আগের মতোই স্বাভাবিক দেখে আলো বিস্মিত হতভম্ব। একটা মানুষ এতটা নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে? এর কাছে তো গিরগিটিও হার মানবে। নিজের রাগকে বাইরে প্রকাশ না করে কিড়মিড় করে আলো বলল, তুমি এখানে কি চাও? আমার চাওয়ার জিনিস তো একটাই। আলো আর পারল না। দীপ্তর গালে সে শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। জানোয়ারটা এখনো বুক ফুলিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এক্ষুনি তুই এখান থেকে চলে যাবি, নইলে আমি পুলিশের কমপ্লেন করব। তুই যা করেছিস তা এখনো ভুলিনি আমি। তোর মতো জানোয়ারের জন্য জেলই আসল ঠিকানা। থাপ্পড় খেয়েও দীপ্ত শান্ত, কোনো ভাবান্তর হলো না তার। আলোর কোনো কথাই তার কাছে অপমান বলে মনে হয় না। আলো একটা কেন, তাকে 100টা চড়ও মারতে পারবে, সেই অধিকার আলোর আছে। অনেক খুঁজে তোমাকে পেয়েছি আলো। আজ এখান থেকে চলে গেলেও তোমার জীবন থেকে চলে যাচ্ছি না। আমি আবার আসব, তোমাকে নিতে আসব। সেদিন তুমি আমার সাথে যাবে। দীপ্ত চলে গেলে আলো দরজা ধরে ওখানেই বসে পড়ল। পায়ে জোর পাচ্ছে না। দীপ্তর সামনে সাহস দেখালেও, পুলিশের ভয় দেখালেও আলো নিজেই এখন সাহস পাচ্ছে না। তার 2 দিন পরেই শুভ্র আলোর সাথে দেখা করতে এলো। শুভ্র আলোর শুকনো মুখ দেখে বুঝতে পেরেছে আলোর কিছু তো হয়েছে। ওকে আগের মতো প্রাণবন্ত লাগছে না। মনে মনে কোনো চিন্তা তাকে তাড়া করছে। দরজা খুলে দিয়ে নিরস মুখে আলো বলল, আসো। শুভ্রকে ভেতরে আসতে দিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো।
এই মুহূর্তে শুভ্রর উপস্থিতিতে সে খুশি হয়েছে নাকি বিরক্ত তা আলোর মুখ দেখে বোঝা যাচ্ছে না। শুভ্র ভেতরে এসে চোখ ঘুরিয়ে আলোর ছোট্ট সংসার দেখছে। সাজানো গোছানো ঠিকই আছে। কেমন আছো? ভালো। তুমি? দিন কেটে যাচ্ছে। খালাম্মা কেমন আছেন? ভালো। বসো তুমি। আলো রান্নাঘরে গিয়ে শুভ্রর জন্য চা বানিয়ে আনলো। শুভ্র যেমন চা খেতে পছন্দ করে তেমনই বানালো। নিজের জন্য 1 কাপ নিল। শুভ্রর সামনে চায়ের কাপ রেখে আলো পাশের চেয়ারটায় বসলো। দুজন চুপচাপ কয়েকবার চায়ে চুমুক দিল। শুভ্রই আগে বলল, একাই দিকটা সামলে নিতে কষ্ট হচ্ছে না তো? না, কষ্ট আর কি, আমার অভ্যাস আছে। তুমি বলো, তোমার কি খবর? শুভ্রর কোন খবরটা আলো শুনতে চায়? আলো চলে এসেছে, পরে শুভ্র কেমন আছে এটা জানতে চায়। আলোকে ছাড়া তার দিন কেমন কাটছে এটা কি আলোকে বলে দিতে হবে? আলো শুভ্রর সাথে কথা বললেও ওর অন্যমনস্ক ভাব শুভ্রর চোখ এড়ালো না। কিছু হয়েছে আলো? তোমাকে অন্যরকম লাগছে। আলো জোর করে হাসলো। শুভ্র কিভাবে তার মনের অবস্থা বুঝে যায়। ওদের পরিচয়ের এই অল্প দিনে শুভ্র তাকে কত ভালো বুঝে গেছে। আলো যেটা বলে সেটা তো বুঝেই, যেটা না বলে সেটাও বুঝে নেয়। শুভ্রর কোনো দোষ আলোর চোখে পড়ে না। এমন চরিত্রের ছেলে বরং আলো খুব কমই দেখেছে। এতদিনে শুধু শুভ্র একটা ভুলই করেছে, বাকি সবার মতো আলোর উপর দয়া সহানুভূতি দেখাচ্ছে। আলো কারোর দয়ায় বাঁচতে চায় না, কারোর সহানুভূতি ওর লাগবে না। তুমি আমাকে নিয়ে একটু বেশিই ভাবো, তাই তোমার এরকম মনে হচ্ছে। এইদিকে সব ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। শুভ্র খুব সাবধানে দীর্ঘশ্বাস চাপলো। আলোর মিথ্যা সে খুব সহজেই ধরে ফেলতে পারে। আলো তার কাছে সত্যি কথাটা বলছে না, কিছু লুকাচ্ছে। আলো মুখে শুভ্রকে কিছু হয়নি বললেও মনে মনে বলল, শুভ্র, আমার অতীতের কালো ছায়া আবার আমার বর্তমানে এসে পড়েছে। এই কথাটা কিভাবে বলবো তোমাকে? তুমি তো এমনিতেই আমাকে নিয়ে কম ভাবো না। আমি তোমার টেনশন আর বাড়াতে চাই না। তোমার ফিলিংসের সম্মান করি আমি। তবে তাই বলে সেটার সুযোগ নিতে আমি পারবো না। আমার সমস্যা আমাকে একাই সমাধান করতে হবে। দীপ্ত ভয়ঙ্কর লোক, ও তোমারও ক্ষতি করে দিতে পারে। আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। তোমার কিছু হলে তোমার মাকে কে দেখবে? ওনার তো তুমি ছাড়া আর কেউ নেই। আর সব থেকে বড় কথা, তুমি আমাকে ভালোবাসো না। আমার পরিস্থিতির উপর তোমার দয়া হচ্ছে। আমাকে সাহায্য করার মনোভাব থেকে তুমি ভাবছো তুমি আমাকে ভালোবাসো। এটাকে ভালোবাসা বলে না শুভ্র, ভালোবাসা দয়ার স্থান নয়। আলোর চিন্তার শেষ নেই। দীপ্ত যেহেতু তাকে খুঁজে বের করে ফেলেছে, এত সহজে দীপ্ত এখন তার পিছু ছাড়বে না। আলো কি করবে ভেবে পায় না। দীপ্তকে কিভাবে শাস্তি দিবে সে? দীপ্ত তার সাথে যা করেছে তারপরও ওকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু আমি এতটাই দুর্বল, ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। শুভ্র কয়েকদিন ধরে আলোর কাছে আসে না। মাঝে মাঝে শুভ্রর কথা মনে পড়ে আলোর। আলো ভাবে কল দিয়ে জানবে শুভ্র ঠিক আছে তো। তারপর একবার ভাবে অনেকদিন খালাম্মার সাথে দেখা হয় না, একবার ও বাড়ি গিয়ে দেখে আসলে কেমন হয়। পরের দিনই আলো শুভ্রদের বাড়িতে যায়। গিয়ে দেখে শুভ্র বেচারা জ্বরে ভুগছে, হুঁশ নেই তার। মেডিসিন দিয়েও জ্বর কমানো যাচ্ছে না। আমিনা ছেলের চিন্তায় অস্থির হয়ে আছে। আলোকে দেখে তিনি বললেন, শুভ্রর তো ভীষণ জ্বর, কোনোভাবেই জ্বর কমছে না। এখন কি করি বলো তো আলো? আলো ভেবে পেল না শুভ্র নিজে ডাক্তার, কিন্তু ও বেচারার জ্ঞান নেই। সে নিজে ডাক্তারি বিদ্যার কিছুই জানে না। তবুও বলল, আপনি চিন্তা করবেন না খালাম্মা, শুভ্র ঠিক হয়ে যাবে। ডাক্তার কি বলেছে? ডাক্তারও বলেছে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ছেলেটা কয়েকদিন ধরে কষ্ট পাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আলো শুভ্রকে দেখার জন্য ওর ঘরে যায়। শুভ্রকে দেখে আলোরও খারাপ লাগে। বিছানার সাথে লেগে গেছে একেবারে। এত জ্বর ছিল অথচ আলো জানলই না। শুভ্র সবসময় তার সব বিপদে পাশে ছিল, আজ সেই শুভ্রর খোঁজ নিতে ভুলে গেছে। আলো শুভ্রর পাশে গিয়ে বসলো। কপালে হাত রেখে গায়ের তাপ পরীক্ষা করতে ইতস্তত করছে। শুভ্র শুধু তার বন্ধু হলে হয়তো এই ইতস্তত ভাব কাজ করতো না, কিন্তু শুভ্র তাকে নিয়ে মনে মনে অনেক কিছুই ভেবে ফেলেছে। এটা জেনে আলো চেষ্টা করেও শুভ্রর সাথে সহজ হতে পারছে না। কী সব ভাবছি আমি? ওর এখন হুঁশ আছে নাকি? অসুস্থ মানুষটার কপালে হাত রাখতো তোর কত ভাবনা আলো। তুই যখন অসুস্থ ছিলি তখন শুভ্র এসব ভেবেছে? আলো শুভ্রর কপালে হাত রাখলো। ও বাবা, অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে। ডক্টর কি ওষুধ দিয়ে গেছে? জ্বর কমছে না কেন এখনো? গা এত গরম কেন?
আলো মনে হয় আজ প্রথম শুভ্রর দিকে ধ্যান ধরে দেখলো। ঠোঁট শুকনো, ঠোঁট বোজা, চুলগুলোও অগোছালো। এত কাছ থেকে এতটা খেয়াল করে আলো আগে কখনো শুভ্রকে দেখেনি। শুভ্র কম করে হলেও তার থেকে বছর পাঁচেকের তো বড় হবেই, কিন্তু আলোর কাছে শুভ্রকে তার থেকে ছোটই মনে হয়। বয়সের দিক থেকে না হোক, জীবনের অভিজ্ঞতার দিক থেকে আলো শুভ্রর থেকে অনেক এগিয়ে। এই বয়সে সে জীবনের আসল রূপ দেখে ফেলেছে, যা হয়তো শুভ্র আরো 5 বছরে দেখবে না। আলোর বিয়েও হয়েছে, এক সন্তানের মা হয়েছিল সে, ডিভোর্স হয়েছে। মানুষ যে কেন সবসময় ভুল মানুষের প্রেমে পড়ে? তুমি পুরো দুনিয়া জুড়ে ভালোবাসার জন্য আমাকেই পেলে। আমি তোমাকে কি দিতে পারবো বলো? ভালোবাসাটাও তো পুরোপুরি দিতে পারবো না। কোত্থেকে দেবো বলো? আমার মনে যে আর ভালোবাসা অবশিষ্ট নেই। যেটুকু ছিল তা কবেই ফুরিয়ে গেছে। তুমি খুব ভালো শুভ্র। তুমি এমন একটা মেয়েকে ডিজার্ভ করো যে তার সবটা দিয়ে শুধু তোমাকেই ভালোবাসবে। শুভ্র ঘোরের মধ্যে থেকেও মনে হয় আলোর উপস্থিতি টের পেয়েছে। চোখ না খুলেও ক্ষীণ গলায় শুভ্র ডাকলো। আলো, আলো নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। শুভ্রর ডাকে সাড়া দিয়ে বলল, হ্যাঁ শুভ্র, বলো, আমি এক্ষুনি আসছি। এসছো তুমি? এলাম তো। তুমি নিজের কী অবস্থা করে রেখেছো বলো তো? রোগী হয়ে শুয়ে আছো। তোমাকে এভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো শুভ্র। আলোর কথা শুভ্র বুঝতে পারছে কিনা কে জানে। শুভ্র বিড়বিড় করে বলে যাচ্ছে, তুমি এমন কেন আলো? কঠিন, পাষাণ, নির্দয়। শুভ্র কি বলছে স্পষ্ট শুনতে পাচ্ছে না আলো, তাই ওর কথা শোনার জন্য একটু ঝুঁকে শুভ্রর মুখের কাছে কান নিল। এখন কিছুটা বোঝা যাচ্ছে। তুমি আমাকে কষ্ট দাও আলো, খুব কষ্ট দাও। আমার মন ভেঙে দাও তুমি। এত কেন কষ্ট দাও? তুমি এত কঠোর কেন? একটু কোমল হলে কি হয়? আমাদের বন্ধুত্বও রাখতে চাইছো না। আমি কি এতই খারাপ? আলো হেসে ফেলল। পাগল ছেলে জ্বরের ঘরেও ভালোবাসার কথা বলে যাচ্ছে। ভালোবাসার ভূত দেখা যাচ্ছে ভালো করেই মাথায় চেপেছে। কখনো কোনো মেয়েকে আমি ভালোবাসি না। তুমি আমার জীবনের প্রথম মেয়ে, যাকে আমি মন দিয়েছি। আর তুমি এরকম হৃদয়হীন প্রমাণ হলে আমাকে ইচ্ছে করে কষ্ট দাও। আলো চুপ করে বসে শুভ্রর অস্পষ্ট অসংলগ্ন কথাগুলো শুনে যাচ্ছে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছে। সেদিনের জ্বরের ঘরে বলা কোনো কথাই শুভ্রর মনে রইল না, কিন্তু সেই কথাগুলো অনেক দিন পর্যন্ত আলোর মনে রইল। ওকে ভাবালো। বলা যায় কথাগুলো গভীরভাবে ওর মনে দাগ কেটে গিয়েছে। শুভ্র কি সত্যি তাকে ভালোবাসে? শুভ্র তাকে দয়া করছে না, সহানুভূতিও যে দেখাচ্ছে না, তা তার সেদিনের কথাতেই বোঝা গেছে। শুভ্র তাহলে প্রকৃতপক্ষেই আলোকে ভালোবাসে। আলো কয়েকটা দিন নিজেকে সময় দিল। শুভ্রকে নিয়ে আরো গভীরভাবে ভাবলো। কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সে। সবকিছু এলোমেলো লাগছে, নিজেকে পাগল পাগল লাগছে। অনেকে ভেবে আলো দ্বিতীয়বারের মতো নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলল। শুভ্র হাসপাতালে ছিল। প্রথমবার রিং হলে শুভ্র ফোন তুলতে পারল না। আলোর নাম্বার দেখে কল ব্যাক করলো। হ্যাঁ আলো, বলো। মিস্টার শুভ্র, কল তুলতে এত দেরি হলো কেন? এখন থেকে দাম দেখাতে শুরু করছো নাকি? আলোর কণ্ঠ আজ অন্যরকম শোনাচ্ছে। শুভ্র বলল, না না আলো, কিছু বলো। ব্যস্ত ছিলাম একটু। এখন থেকে এত ব্যস্ততা? এখন তো আমার মনে হচ্ছে আমি তাহলে ভুল করে ফেললাম। কি বলছো? কিসের ভুল? আমি না তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আলো নিঃশব্দে হাসলো। ভাবলো সে এখন যে কথা বলতে যাচ্ছে তা শুনে শুভ্রর ছোটখাটো স্ট্রোক হয়ে যেতে পারে। শুভ্রর ভ্যাবাচাকা খাওয়া চেহারা আলো ফোনের এপাশ থেকেই দেখতে পাচ্ছে যেন। গম্ভীর গলায় আলো বলল, দেখো ডাক্তার সাহেব, যত কাজ ব্যস্ততা দেখানোর এক্ষুনি দেখিয়ে নাও। বিয়ের পর তোমার এসব অজুহাত আমি একদম সহ্য করব না। বিয়ে? শুভ্রর মুখ থেকে কথাটা ছিটকে বেরিয়ে এলো। হতভম্ব হয়ে আলোর কথা বোঝার চেষ্টা করলো শুভ্র। কার বিয়ে আলো? তুমি এত বোকা কেন? তুমি না আমাকে ভালোবাসো? তা সারা জীবন এভাবে থাকার জন্যই ভালোবেসেছো, নাকি বিয়েটাও করবে? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এবার তুমি ভাবো কি করবে। শুভ্র কোনো কথা বলতে পারলো না। পাথর হয়ে ফোন হাতে বসে রইল। স্বপ্নে আছে সে, নাকি বাস্তবে এসব ঘটছে? ফোনের ওপাশে কি আলোই আছে নাকি অন্য কেউ? শুভ্রর বিশ্বাস হচ্ছে না। আলো নিজে থেকে তাকে বিয়ের কথা বলছে, এটাও সম্ভব? সে তো আশা ছেড়েই দিয়েছিল। আলোকে কখনো বিরক্ত করতো না, নিজের ভালোবাসা নিজের মনেই রেখে দিত। আলো তাকে গ্রহণ করবে না, কষ্ট হলেও মনকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছিল।
আমিনা বিশ্বাস করতে পারছেন না আলো সত্যি তার ছেলের বউ হবে। মেয়েটার উপর প্রথম দিন থেকে মায়া পড়ে গিয়েছিল। মনে মনে তিনিও চাইতেন আলোর মতো একটা মেয়ে যেন শুভ্রর বউ হয়। আলোর জীবনে অত কিছু না ঘটে গেলে হয়তো তিনি নিজেই আলোকে বিয়ের প্রস্তাব দিতেন। আমি বিশ্বাস করতে পারছি না শুভ্র, আলো রাজি হয়েছে। হ্যাঁ মা, আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন অবাস্তব লাগছে। আলো বিয়ের জন্য শুভ্রকে হ্যাঁ বলে দিলেও তার মন থেকে দ্বিধা দূর হচ্ছে না। শুভ্রকে কি সে ভালোবাসে? কেন বিয়ে করতে রাজি হলো? তার প্রতি শুভ্রর ভালোবাসা দেখে শুভ্র তাকে ভালোবাসে এটা সত্যি, কিন্তু সে কি বাসে? আর ভালো না বাসলে বিয়ে করলে ওকে ঠকানো হবে না? নিজের মনকে বুঝতে চায় আলো। শুভ্রর জন্য তার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে, সেটাকে ভালোবাসার নাম দেয়া যায় কিনা বলতে পারবে না। সেদিনের পর দ্বিতীয়বার দীপ্ত এসে আলোর দরজায় হাজির হয়। দীপ্তকে দেখে আলো ভয় পায়, শুভ্রর কথা ভাবে। দীপ্ত যদি জানতে পারে সে বিয়ে করছে তাহলে কি করবে ও? তোমাকে আমি এখানে আসতে মানা করেছিলাম না? ভালোই ভালো চলে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে। এখনো তুমি রাগ করে আছো আলো? এবার রাগ ঝেড়ে ফেলে আমার সাথে চলো না প্লিজ। তোমার সাথে যাব আমি? কোথায়? তুমি আমার সাথে কি করেছো এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার জন্য আমার সন্তানকে হারিয়েছি আমি। যাক, আপদ তাহলে গেছে। নিজের মৃত সন্তান সম্পর্কে এরকম একটা বাক্য শুনে আলো রাগে থরথর করে কাঁপতে লাগলো। হিতাহিতে জ্ঞান হারিয়ে ফেলে দীপ্তর কলার চেপে ধরলো। তোকে আমি খুন করে ফেলবো। আমাকে কেন শান্তিতে বাঁচতে দিচ্ছিস না তুই? তোমাকে সুখে শান্তিতে রাখার জন্যই তো এসব করেছি। আমার ভালোবাসা না বুঝে তুমি উল্টা পালিয়ে এলে, এখনো আমাকে ভুল বুঝছো? আলো কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো অপমান, কোনো কথাই তো এই অমানুষের গায়ে লাগে না। এর হাত থেকে কিভাবে মুক্তি পাবে আলো? নিজের বিয়ে নিয়ে আলো ভয়ে আছে। দীপ্ত শুভ্রর কথা জানতে পারলে শুভ্রর কোনো ক্ষতি করে দিবে। আলো শুভ্রর কিছু হতে দিতে পারবে না। নিজের সাথে শুভ্রকে জড়িয়ে ওকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না। দীপ্তর ভয়ে আলো শুভ্রর সাথে দেখা করে না, ফোন তোলে না। কোন এক সময় শুভ্রর ভালোবাসায় সায় দিয়ে সে নিজেও কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এখন শুভ্রর কথা ভেবেই ওকে এড়িয়ে যাচ্ছে। বিয়ের কথাটা আলো ভুলে যেতে চায়। জীবনে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল, মাঝে দুর্বল হয়ে গেলেও এখন আবার ওকে শক্ত হতে হবে। শুভ্র আলোর বাসায় আসে, অনেকক্ষণ সময় ধরে কলিং বেল চাপে। আলো কি বাড়িতে নেই? দরজা খুলছে না কেন? আলো নিরস মুখে দরজা খুলে দেয়। শুভ্র ওকে দেখে চাপা অভিমানে বলে, মা তোমাকে একবার যেতে বলেছিল, তুমি গেলে না। আমি এসেছি, এখন দরজা খুলছো না। কি হয়েছে তোমার? কোনো ভুল করেছে? ভেতরে এসো। আলোর নির্লিপ্ততায় শুভ্র দমে যায়। এই মেয়ের সাথে রাগ দেখানোর মানে নেই, নিজের মন মতনই চলবে সে। তোমার হয়েছে কি বলবে তো? চা খাবে? তোমার মনে হয় আমি তোমার এখানে শুধু চা খেতে এসেছি আলো? তুমি কি ভুলে গেছো আমাদের বিয়ের আর কয়েকদিন আছে মাত্র? আলো চোরা দৃষ্টিতে শুভ্রকে দেখে, কষ্টে বুক ফাটে ওর। তবুও তাকে কঠোর হতে হবে। শুভ্র আলোকে আগের রূপে দেখে মনে মনে ঘাবড়ায়, অজানা কারণে ভয় পায়। আলোর দিকে এগিয়ে যায় সে। এই প্রথম সাহস করে আলোর হাত ধরে। তুমি আমাকে ভালোবাসো না আলো? বিয়ের সিদ্ধান্ত নিয়ে এখন কি তুমি পস্তাচ্ছ? আমি লক্ষ্য করছি এই কয়দিন তুমি আর আগের মতো আচরণ করছো। আমার কি কোনো ভুল হয়েছে? এরকম করো না প্লিজ। আমি মেনে নিয়েছিলাম, কষ্ট হলে মনকে বুঝিয়েছিলাম। আমাকে এত বড় সুখের স্বপ্ন দেখিয়ে ভেতর থেকে এভাবে ভেঙে দিও না। তুমি যদি এখন বলো বিয়েটা তুমি করবে না, তাহলে আমি শেষ হয়ে যাবো আলো। কি হয়েছে আমি জানি না, কি জন্য তুমি এমন আচরণ করছো তা আমার বোধগম্য হচ্ছে না। যে কারণে ঘটে থাকো আমাকে বলো, আমরা দুজন মিলে যে কোনো পরিস্থিতির সাথে লড়ে যাব। শুধু তুমি আমার পাশে থেকো। শুভ্রর চোখ ছলছল করছে, আলোর চোখের গভীরে হারিয়ে যায়। জীবনে কোনো পুরুষ মানুষের চোখে এতটা বিশ্বাস ভরসা দেখেনি সে। কিভাবে ফেরাবে সেই ছেলেকে? এই পাগলকে কষ্ট দেওয়ার সাধ্য তার আছে? যে কথাগুলো বলবে ভেবে রেখেছিল সব কথা মনেই রয়ে গেল, কিছুই বলা হলো না। শুভ্র পাশে থাকলে কিসের ভয় তার? আলো শুভ্রর সাথে আমিনার সাথে দেখা করার জন্য বেরোলো। আমিনা ছেলের বউয়ের জন্য হাতের বালা বানাবেন, সেটারই মাপ নেওয়ার জন্য আলোকে আসতে বলেছেন। আলো কখনো ভেবেছিল এত কিছুর পরও সে নতুন করে জীবন শুরু করবে? আল্লাহ তার ভাগ্যে এত ভালো দুজন মানুষকে লিখে দেবে। বউ হিসেবে সে কি শুভ্রর যোগ্য হয়ে উঠতে পারবে? নিজের মা তাকে বিশ্বাস করেনি। যে মা 10 মাস পেটে ধরেছিল, সে মা তাড়িয়ে দিলেও
আমিনার মতো অচেনা একজন তাকে নিজের মেয়ের জায়গা দেয়। আলো আমিনার ছেলের বউ না, মেয়ে হয়ে উঠবে। আলোর কপালে সুখ সয় না। এবার কি এত সুখ তার কপালে সইবে? কারো নজরে লাগবে না তো? আলো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। না জানি কখন দীপ্ত এসে তার সামনে দাঁড়ায়। শুভ্রর সাথে তার বিয়ের কথা শুনে নতুন কোনো পাগলামি করে। আমিনার জোরাজুরিতে আলোকে আবার শুভ্রদের বাসায় উঠতে হয়েছে। বিয়ের আয়োজন সব এ বাড়িতেই হবে। আলোর পক্ষ থেকে যেহেতু কেউ নেই, তাই শুভ্রর পক্ষের লোকই আলোর পক্ষের লোক। বিয়েতে নিজের কাউকে না পেয়ে আলোর মন খারাপ হবে, এই ভেবেই আমিনা আলোকে নিজের কাছে নিয়ে এসেছে। মেয়েটা অনেক কষ্ট সহ্য করে একটু সুখের মুখ দেখতে যাচ্ছে। ওর সুখে কোনো কমতি থাকতে দিবেন না তিনি। আলোকে সবসময় মেয়ের মতোই ভালোবাসবেন। হলুদের ঠিক একদিন আগে শুভ্র একজনকে নিয়ে বাড়িতে এলো। আমিনা ওদের বসিয়ে রেখে আলোকে ডাকতে গেল। আলো হাসি মুখে এসেছিল, কিন্তু শুভ্রর সাথে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ওর হাসি মিলিয়ে গেল। দুপা ঠক ঠক করে কাঁপতে লাগলো। ভয়ে ঠোঁট ঈষৎ ফাঁক হয়ে গেছে। আলোর সুখে আবার অশুভ ছায়ার গ্রহণ লাগছে। দীপ্ত মুখে হাসি টেনে উঠে দাঁড়ালো। আলোকে দেখিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলল, উনি আমার হবু স্ত্রী। শুভ্র হেসে মাথা নাড়ল। হ্যাঁ, ও আলো আমার হবু স্ত্রী। 2 দিন পর আমাদের বিয়ে, আপনাকে কিন্তু আসতেই হবে। অবশ্যই, অবশ্যই আসবো। আপনি ইনভাইট করেছেন আর আমি আসবো না? আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনার কাছে ঋণী। যেভাবেই হোক এই ঋণ তো শোধ করতে হবে। আলো এখনো ভেবে পাচ্ছে না দীপ্ত শুভ্রকে কিভাবে চিনল। শুভ্রর সাথে দীপ্তর কি সম্পর্ক? শুভ্রর জীবন বাঁচিয়েছে কিভাবে, কবে? শুভ্র কি জানে এটাই সেই দীপ্ত, যে আলোর জীবনের সব কষ্টের মূল? আলোর মাথা ফাঁকা ফাঁকা লাগছে, কিচ্ছু বুঝে উঠতে পারছে না সে। দীপ্ত তার আর শুভ্রের বিয়ের কথা জেনেও এতটা শান্ত আছে কিভাবে? দীপ্ত কিছু করবে না। আলোকে পেতে কত জঘন্য অপরাধ করেছে সে। আজ তারই চোখের সামনে আলো অন্য কারো হয়ে যাবে, এটা দীপ্ত এত সহজে হতে দেবে? আজ তাহলে আমি উঠি মিস্টার শুভ্র। সে কি, এখনই তো এলেন, কিছু নিলেন না? বসলেন না, এখনই চলে যাবার কথা বলছেন? না না, আপনি আমার অতিথি। দীপ্ত বাধা দিল। আলোর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ঠোঁট বাঁকিয়ে হাসলো। সবই তো চেনা জানা হয়েছে, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। আমি আসবো, খুব শীঘ্রই আসবো। কথাটা কি দীপ্ত আলোকে শোনালো? আলোর বুক কেঁপে উঠল। দীপ্ত আসবে, তাদের বিয়ে ভাঙতে আসবে, শুভ্রর ক্ষতি করে আলোকে নিয়ে যেতে আসবে। আলো সারাক্ষণ শুভ্রর চিন্তায় থাকে। একটু পর পর কল করে শুভ্রর খবর নেয়। শুভ্র ঠিক আছে জেনে স্বস্তির নিঃশ্বাস নেয়। আলো শোনো, আজ আমার ফিরতে একটু দেরি হবে। কেন? আর ওই যে মিস্টার দীপ্ত, উনি এসছেন চেম্বারে, ওনাকে একটু সময় দিতে হবে। শুভ্র, ওনার সাথে তোমার এত খাতির আমার ভালো লাগে না। লোকটা ভালো নাকি মন্দ তাও জানো না তুমি। ওনাকে আমার ভালো মনে হয় না। তুমি ওনার থেকে যথেষ্ট দূরত্ব রেখে চলবে। আলো, এসব কেমন কথা? ওনাকে তুমি চেনো না, তবু ওনার সম্পর্কে কেমন কথা বলছো? এটা কিন্তু ঠিক না। মানুষকে না চেনে ওর সম্পর্কে কিছু বলা অন্যায়। তুমি আমাকে মানুষ চিনিও না শুভ্র। জীবনে তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। মানুষ চেনার চোখ তোমার থেকেও আমার তীক্ষ্ণ। আমি কিছুই শুনতে চাই না। এই লোকের থেকে তুমি দূরে থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি শুধু শুধু টেনশন নিও না তো। কাল আমাদের বিয়ে, তুমি বিয়ে নিয়ে ভাবো। আচ্ছা, শুভ্র দীপ্তর কথা জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে? আর দীপ্তই বা এখন চুপ করে আছে কেন? কাল সকাল হলে বিয়ে, অথচ এখনও দীপ্ত চুপচাপ। এটা মেনে নেওয়া যাচ্ছে না। দীপ্ত মনে মনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে। ওর শয়তান মস্তিষ্ক ভয়ঙ্কর পরিকল্পনা পাচ্ছে। আলো কল কেটে বসে বসে চিন্তা করে, সেদিন দীপ্ত অ্যাক্সিডেন্ট করে শুভ্রর হাসপাতালে এসেছিল। সেখান থেকেই শুভ্রর সাথে দীপ্তর পরিচয়। আলো শুভ্রকে দীপ্তর ব্যাপারে এখনো কিছু বলতে পারেনি, কিন্তু না বলেও শান্তি পাচ্ছে না। দীপ্ত ভয়ঙ্কর, শুভ্রর তা জেনে রাখা উচিত। আলো চিন্তিত মনে ঘর জুড়ে পায়চারি করে বেড়াচ্ছে, কোনোভাবেই শান্তি পাচ্ছে না। মন কু ডাক ডাকছে, অশুভ কোনো কিছু ঘটতে চলেছে। আলো আজ করতে পারছে শুভ্রর কিছু যেন না হয়। ভীষণ একটা বাজে স্বপ্ন দেখে আলোর ঘুম ভেঙে যায়। হুড়মুড়িয়ে উঠে বসে সে। বেড হাতড়ে ফোন খুঁজে বের করে। রাত কয়টা বাজে এখন? আলো ফোনে সময় দেখে, 12টা বেজে 2 মিনিট। শুভ্র ফিরে এসেছে। আলো হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে, শুভ্রর ঘরের দিকে যায়।
আর তক্ষুনি আমিনা উদ্মাদিনীর মতো ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। চিৎকার করছেন তিনি। আলো, আলো, কোথায় তোমরা সবাই? ড্রাইভার, গাড়ি বের করো, হাসপাতালে যেতে হবে। আলো আমিনার উদ্বিগ্ন গলা শুনে ছুটে আসে। শুভ্রর কিছু হয়নি তো? ও ঠিক আছে? কি হয়েছে খালাম্মা? শুভ্র কোথায়? ওকে দেখছি না কেন? কোথায় ও? আলো, শুভ্রর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে হাসপাতালে যেতে হবে। আলো বাকরুদ্ধ হয়ে গেল। শরীর অবশ হয়ে আসছে তার। চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনেক কষ্টে আলো গলা দিয়ে শব্দ বের করলো। আমিও যাব। আমিনা আলোর মুখের দিকে তাকালো। কাল সকালে মেয়েটার বিয়ে, আজ শুভ্রর কিছু হয়ে গেলে? না না না, নিজের ছেলের অমঙ্গলের কথা ভাবতেই আমিনার দম বন্ধ হয়ে আসছে। হাসপাতালে গিয়ে দুজন পাগলের মতো এদিক ওদিক ছুটছে। আলোর চোখের পানি থামছে না। শুভ্রর কিছু হয়ে গেলে সে নিজেকে আর তুলে দাঁড় করাতে পারবে না। শুভ্র সন্ধ্যায় বলেছিল দীপ্তর সাথে আছে ও। দীপ্তই নিশ্চয়ই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। কিছুক্ষণ পরই শুভ্রর দেখা পেল ওরা। আমিনা চুমোই চুমোই ছেলের মুখ ভরিয়ে দিল। শুভ্রকে সুস্থ দেখে আলো কান্না করতে করতে হাসলো। চোখ দিয়ে পানি পড়ছে অথচ ঠোঁটে হাসি। আমিনা জিজ্ঞেস করলো, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে শুভ্র? আমিনার কথার উত্তর দেওয়ার আগেই পুলিশ অফিসার এলো। আপনার সাথে কিছু কথা ছিল মিস্টার শুভ্র। জি বলুন। গাড়ি কে চালাচ্ছিল? আমি। উনি আপনার সাথে কি করছিলেন? মানে ওনার সাথে আপনার সম্পর্ক কি? আমি ওনাকে চিনি, কোনো সম্পর্ক নেই। উনি একবার অ্যাক্সিডেন্ট করে আমার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আজ সন্ধ্যায় উনি আমাদের সাথে দেখা করতে এসেছিল। কাল আমার বিয়ে, তাই ওনাকে ছাড়িনি। আমাদের বাসায় থাকতে বলেছিলাম আজ, উনিও রাজি হয়ে গেলেন। আর যাবার সময় অ্যাক্সিডেন্টটা হলো। পেছন থেকে একটা গাড়ি ইচ্ছে করে যেন ধাক্কা দিল। আলো আমিনা ওদের কথা কিছুই বুঝতে পারছে না। পুলিশ অফিসার গম্ভীর মুখে বললেন, কিছুক্ষণ আগে ওনার মৃত্যু হয়েছে, ওনাকে বাঁচানো যায়নি। ওনার পরিবারকে ইনফর্ম করতে হবে। ওনার অ্যাড্রেস কি আপনার কাছে আছে, বা ওনার পরিবারকে কাউকে চেনেন আপনি? দীপ্ত মারা গেছে? আলোর বিশ্বাস হচ্ছে না। দীপ্ত নামের শয়তানের ছায়া ওর জীবন থেকে সারা জীবনের জন্য সরে গেছে। তবুও দীপ্তর মৃত্যুতে আলোর কষ্ট হলো। আলো কখনো চায়নি দীপ্ত এভাবে মারা যাক। দীপ্ত খারাপ মানুষ ছিল, তাই বলে আলো কারোর মৃত্যু চাইতে পারে না। কারো মৃত্যুর খবর শুনে খুশিও হতে পারে না। শুভ্রর ডান পা ভেঙে গেছে, কয়েকদিন বিছানায় পড়ে থাকতে হবে। হাঁটতে চলতে পারবে না। হাতে মুখেও অনেক জায়গায় চটে গেছে। কপালে ব্যান্ডেজ করা হয়েছে। ভাগ্যের গুণে মৃত্যুর হাত ফসকে জান নিয়ে বেঁচে এসেছে সে। আলো শুভ্রর পাশে বসে থমথমে মুখে বলল, আমার বর কি এখন বিয়ের দিন হুইল চেয়ারে চড়বে, নাকি লাঠি ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে? না না, খোড়া এই ছেলেকে আমি বিয়ে করব না। বিয়ে ক্যান্সেল। শুভ্র আলোর হাত চেপে ধরল। ওর ফোলা চোখ দেখে মৃদু হাসলো। কাছে টেনে এনে ফিসফিসিয়ে বলল, বিয়ে ক্যান্সেল বললে মেরেই ফেলবো। অনেক কষ্টের পর রাজি করাতে পেরেছে। এত সহজে তোমাকে ছাড়ছি না আমি। সারা জীবন এই ঘোরও বড় বোঝা বইতে হবে। আলো হাসছে। শুভ্র আলোর চুলে নাক ঘষে বলল, বর খোরো বলেই এতক্ষণ কেটে কেটে সাগর মারা ছিল, নাকি বরের জন্য ভালোবাসা থেকে চোখের জল আসছিল? কাল বিয়ে, আজ তো ভালোবাসার কথা বলতেই পারো। কত ব্যথা পেয়েছে দেখো। তোমার মুখে ভালোবাসার কথা শুনলে ব্যথা দূর হয়ে যাবে। হতে পারে আজ রাতের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারি। বলো না আলো, একবার বলো তুমি আমাকে ভালোবাসো। তোমার মুখে ভালোবাসার কথাটা শোনার জন্য আমার মন প্রাণ কাল ব্যাকুল হয়ে আছে। আলো শুভ্রর মাথার ব্যান্ডেজে ছুঁয়ে দিল। শুভ্র ব্যথায় কাতর শব্দ করলো। আলো হেসে ফেলল। কাল যখন কবুল বলবো তখন বুঝে যাবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ রাতটা না হয় অপেক্ষা করলে ডাক্তারবাবু।